বন্ধুরা, আমাদের ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের লেকচার সিরিজে আজকে 15th লেকচার। এই লেকচার আমরা বিভিন্ন প্রসেসে এনট্রপি চেঞ্জ সেগুলোকে ক্যালকুলেট করার চেষ্টা করব। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের লাস্ট যে তিনটে ক্লাস, এই তিনটে ক্লাস কিন্তু কনসেপচুয়ালি খুব ইম্পর্টেন্ট। এই তিনটে ল দিয়ে আমরা বেসিক্যালি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের ফাউন্ডেশনটা তৈরি করার চেষ্টা করেছি। আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের লিমিটেশন থেকে শুরু করে আমরা একটা স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া খোঁজার চেষ্টা করেছিলাম, এবং সেই স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়াটাকে খোঁজার রাস্তায় আমাদের ইঞ্জিন, হিট পাম্প, রেফ্রিজারেটর, তার এফিসিয়েন্সি বা কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, তার লিমিট, এইসব নিয়ে কথাবার্তা বলতে হয়েছিল। আমরা কিছু স্পেশাল টাইপ অফ ইঞ্জিনস নিয়ে কথাবার্তা বলেছি, কার্নো ইঞ্জিন নিয়ে কথাবার্তা বলেছি, বিভিন্ন ওয়ার্কিং সাবস্টেন্স নিয়ে তার এফিসিয়েন্সি ক্যালকুলেট করেছিলাম। কার্নো ইঞ্জিন ছাড়া অন্যান্য রিভার্সেবল ইঞ্জিনের সিচুয়েশনগুলো আমরা দেখেছি। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে আমরা দেখেছিলাম যে কার্নোস থিওরেমের থ্রু দিয়ে যে if the engines are connected to same pair of heat reservoirs, then all reversible engines are equally efficient and irreversible engines are less efficient than the reversible one. আমরা ইঞ্জিনের এফিসিয়েন্সি লিমিট সেটা বলতে গিয়ে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট নিয়ে কথাবার্তা বলেছিলাম। আমরা বলেছিলাম যে এফিসিয়েন্সিটা কোনোভাবেই 1 বা তার থেকে বেশি হতে পারবে না, সবসময় 1 এর থেকে কম হবে। আমরা ক্লসিয়াস স্টেটমেন্ট নিয়ে কথাবার্তা বলেছিলাম। আমরা বলেছিলাম যে সিঙ্ক থেকে সোর্সে, অর্থাৎ লো টেম্পারেচার রিজার্ভার থেকে হাই টেম্পারেচার রিজার্ভারে আমি হিট পৌঁছে দিতে পারবো না যদি না আমি কিছু ওয়ার্ক করি। এই ধরনের কথাবার্তাগুলো আমাদের হয়েছে। আর লাস্ট ক্লাসটা ছিল ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্লাস, যে ক্লাসে আমরা মূলত আলোচনা করেছিলাম, আমরা এই এনট্রপি, এই যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা ইন্ট্রোডিউস করেছিলাম। একটা রিভার্সেবল সাইকেলের যে এফিসিয়েন্সির এক্সপ্রেশন, সেখান থেকে শুরু করে আমরা এনট্রপি কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করেছিলাম। আমরা ক্লসিয়াস ইনইকুয়ালিটিটা বলেছিলাম, এবং এই ক্লসিয়াস ইনইকুয়ালিটির থ্রু দিয়েই হচ্ছে আমরা যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের যে মোস্ট পপুলার স্টেটমেন্ট, যেটা বেসিক্যালি বলছে যে কোনো একটা আইসোলেটেড সিস্টেমের জন্য টোটাল এনট্রপি অ্যাকচুয়ালি ইনক্রিজ করবে ইন এ স্পন্টেনিয়াস প্রসেস অ্যান্ড ইট উইল অ্যাটেইন ইটস ম্যাক্সিমাম ভ্যালু when equilibrium is established। সেই স্টেটমেন্টটা কি করে আসছে সেটা আমরা দেখেছিলাম, এবং এনট্রপি ফাংশনটা সম্বন্ধে কিছু জেনারেল কমেন্ট করেছিলাম, যে ওটা একটা স্টেট ফাংশন সেটা বলেছিলাম, ওটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি, সেসব জিনিসপত্রগুলো বলেছিলাম। আচ্ছা, এবারে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের যে মোস্ট পপুলার স্টেটমেন্ট যেটা আমরা বললাম সেটা হচ্ছে এই, যে ফর অ্যান আইসোলেটেড সিস্টেম অর ফর দ্য ইউনিভার্স, entropy always increases in a spontaneous process and it attains its maximum value when equilibrium is established। অর্থাৎ ডেল্টা এস ইউনিভার্স ইকুয়াল টু ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং গ্রেটার দেন 0 ফর স্পন্টেনিয়াস প্রসেস, আর ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম। Therefore, to make a comment on the spontaneity and equilibrium of a process, we have to either measure or calculate the change in entropy of the process for both system and the surrounding। যেটা দাঁড়াচ্ছে যে যদি এনট্রপি দিয়ে আমি কোন একটা পার্টিকুলার প্রসেসের স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামকে বুঝতে চাই, তাহলে আমার শুধুমাত্র সিস্টেমের এনট্রপি চেঞ্জ জানলে হবে না, তার সঙ্গে সারাউন্ডিং এর এনট্রপি চেঞ্জটাও জানতে হবে। এবার কথা হচ্ছে যে কেমন করে বোথ সিস্টেম এবং সারাউন্ডিং এর এনট্রপি চেঞ্জ আমি মেজার করতে পারি অর ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, প্রথমে যে জিনিসটা একটু বলে নিই সেটা হচ্ছে এই, যে আমরা আগের দিনই যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে এই, যে এনট্রপি চেঞ্জটাকে আমি এইরকম ভাবে ডিফাইন করতে পারি যে কোন একটা পার্টিকুলার প্রসেসে যে রিভার্সেবল হিট চেঞ্জ, তাকে যদি তার টেম্পারেচার দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে এনট্রপি চেঞ্জটা পাওয়া যায়। তার মানে ডেল্টা এস বাই ডেফিনেশন কিউ রিভার্সেবল বাই টি, বা কোনো একটা ট্রান্সফরমেশন ফ্রম এ টু বি যদি আমি কনসিডার করি, তাহলে এ থেকে বিতে যাওয়ার জন্য যে এনট্রপিক চেঞ্জটা, সেটাকে আমি লিখবো ইন্টিগ্রাল এ টু বি ডেল কাট কিউ রিভার্সেবল বাই টি। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে এই যে হিট চেঞ্জ বাই টেম্পারেচার দিয়ে আমি যে এনট্রপিক চেঞ্জটাকে ডিফাইন করছি, সেটা তো শুধুমাত্র রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে সত্যি। এই রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে তো হিট চেঞ্জ বাই টেম্পারেচারকে আমি এনট্রপি চেঞ্জ বলতে পারবো না, যেটা আমরা ক্লসিয়াস ইনইকুয়ালিটির ক্ষেত্রে অলরেডি দেখেছি। আমরা দেখেছিলাম যে ইন্টিগ্রাল এ থেকে বি ডিকাট টু ইরিভার্সেবল বাই টি অ্যাকচুয়ালি লেস দ্যান ডেল্টা এস এ বি। তার মানে এই যে হিট চেঞ্জ বাই টেম্পারেচার দিয়ে যে এনট্রপিকে বলে দেওয়া, সেটা শুধুমাত্র রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে সত্যি, যে কোনো প্রসেসের ক্ষেত্রে সত্যি হতে পারে না। কেন পারে না সেটা আরেকবার একটু বলে নিই, যে যদি আমি ইনিশিয়াল স্টেট এ এবং ফাইনাল স্টেট বি বলি, এনট্রপি বিং এ স্টেট প্রপার্টি, এ থেকে বি আমি যে পাথেই যাই না কেন এনট্রপি চেঞ্জটা সবসময় একই হবে, যেটা ডেল্টা এবি, হুইচ ইজ অ্যাকচুয়ালি এস অফ বি মাইনাস এস অফ এ, অর্থাৎ entropy of the final state minus entropy of the initial state, it is independent of the path of transformation as entropy is a state function।
বাট হিট ইজ এ পাথ প্রপার্টি। যদি আমি কি ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট আমি ফিক্সড করে দিই, তাহলে হচ্ছে বিভিন্ন পাথে হিট চেঞ্জ কিন্তু বিভিন্ন হয়ে যায়। এবার যদি হিট চেঞ্জ বাই টেম্পারেচার আমি করি, তাহলে বিভিন্ন পাথের জন্য হিট চেঞ্জ আলাদা বলে, কারণ হিট একটা পাথ প্রপার্টি, হিট চেঞ্জ আলাদা বলে হিট বাই টেম্পারেচার সেইটা বিভিন্ন পাথে বিভিন্ন হবে। কিন্তু এনট্রপি বিং এ স্টেট প্রপার্টি, সেটা পাথ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা, প্রত্যেকটা স্টেপে সেটা একই হওয়ার কথা। তো এই যে সকল অ্যাপারেন্ট প্যারাডক্সটা, এটা অ্যাকচুয়ালি প্যারাডক্স নয়, এটা হচ্ছে আমরা এনট্রপির ডেফিনেশন বুঝতে ভুল করছি। তাহলে সবসময় একটা জিনিস মনে রাখবে যে এনট্রপির চেঞ্জ নট কিউ বাই টি, বাট কিউ রিভার্সিবল বাই টি। আর এবারে কথাটা হচ্ছে যদি রিভার্সিবল পাথ হয়, তাহলে না আমি কিউ রিভার্সিবল বাই টি দিয়ে এনট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করে ফেলতে পারলাম। তাহলে ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে আমি কেমন করে করবো? না, ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে একটা হতে পারে যে আমি ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট বলে দিয়েছি, তাহলে ট্রান্সফরমেশনটা যে পাথই হোক না কেন, আমাকে একটা ইকুইভ্যালেন্ট রিভার্সিবল পাথ কনসিডার করে নিতে হবে। সেই ইকুইভ্যালেন্ট রিভার্সিবল পাথে হিট চেঞ্জ ডিভাইডেড বাই টেম্পারেচার আমার এনট্রপি চেঞ্জটা হবে। তার মানে অ্যাকচুয়ালি যে পাথটা আমি কনসিডার করছি, যদি সেটা ইরিভার্সিবল হয়, তার হিট চেঞ্জ বাই টেম্পারেচার দিয়ে আমি এনট্রপি বলতে পারবো না। তার একটা ইকুইভ্যালেন্ট রিভার্সিবল পাথ কনসিডার করতে হবে, তার হিট চেঞ্জ বাই টেম্পারেচার দিয়ে আমাকে কিন্তু এনট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করতে হবে। আদারওয়াইজ আর একটা রাস্তা থাকতে পারে, সেটা হচ্ছে এই যদি এনট্রপিটাকে আমি জাস্ট হিট চেঞ্জ বাই টেম্পারেচার এই ঝামেলার মধ্যে না গিয়ে যদি এনট্রপিক চেঞ্জটাকে জাস্ট ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেটটা যে যে স্টেট প্যারামিটারের উপর ডিপেন্ড করছে, ইট মে বি দ্য টেম্পারেচার, প্রেসার, ভলিউম, তাদের ফাংশন হিসেবে যদি লিখতে পারি, তাহলে সেটা সার্টেনলি পাথ ইন্ডিপেন্ডেন্ট হিসেবে আমি দেখাতে পারবো, এবং সেটা কোন পাথ দিয়ে গেল তার উপর কোনো রকম ভাবে নির্ভর করবে না। তাহলে যে কথাটা বললাম সেটা একটুখানি রিড আউট করে দিই। The above formula is useful only when the transformation takes place reversibly. But if the process is irreversible, then above formula does not work. In that case, we have to consider an equivalent reversible path to calculate the change in entropy of the system. From this analysis, it is clear that for a given initial and final state, even if heat change involved are different in different paths, as heat is a path property, but change in entropy will be always the same as entropy is a state property. আচ্ছা, এবারে আমি যেটা বললাম যে আমি যদি এনট্রপির চেঞ্জটাকে জাস্ট একটা ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট তার প্যারামিটারের টার্মসে এক্সপ্রেস করতে পারি, তাহলে তার যে স্টেট ফাংশন যে নেচারটা সেটা অটোমেটিক্যালি গ্যারেন্টেড থাকবে, এবং সার্টেনলি এনট্রপির চেঞ্জটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ অফ দ্য ট্রান্সফরমেশন হিসেবে আমি দেখতে পাবো। তাহলে সেই কারণে আমরা যেটা করছি যে এনট্রপিটাকে আমরা প্রথমে টেম্পারেচার ভলিউমের ফাংশন হিসেবে লিখবো, তারপর টেম্পারেচার প্রেসার ফাংশন হিসেবে লিখবো, তারপর প্রেসার ভলিউমের ফাংশন হিসেবে লিখবো। আমাদের এখানে আমরা ওয়ার্কিং সাবস্টেন্সটা ইউজুয়ালি গ্যাস নিই, তাহলে গ্যাসের ক্ষেত্রে যে স্টেট প্যারামিটার গুলো তারা ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে পার্টিকুলারলি টেম্পারেচার, প্রেসার এন্ড ভলিউম। এবার একটা ইকুয়েশন অফ স্টেট থাকার জন্য টেম্পারেচার, প্রেসার, ভলিউম তিনটেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার নয়, তার মধ্যে দুটো ইন্ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। সেই জন্য এনট্রপিক চেঞ্জটাকে আমি যে কোনো দুটো স্টেট প্যারামিটারের টার্মসে এক্সপ্রেস করলেই চলবে। প্রথমে আমরা যে কাজটাকে করব সেটা হচ্ছে চেঞ্জ ইন এনট্রপি এজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম। আচ্ছা, তার জন্য শুরু করছি আমি এইরকম ভাবে। আচ্ছা, এখানে আমি তো কিছু কথাবার্তা লিখেছি যে as entropy is a state function, its change can be expressed in terms of the state parameters of the initial state as well as the final state. Let us first express entropy change for a system as a function of temperature and volume. আমি শুরু করছি from first law of thermodynamics, যেটা বলছে du equal to d cut q plus d cut w। আচ্ছা, যদি রিভার্সিবল প্রসেস হয় এবং পিভি টাইপের ওয়ার্ক শুধুমাত্র ইনভলভ হয়, তাহলে ডিউটাকে লিখতে পারবো d cut q রিভার্সিবল প্লাস d cut q রিভার্সিবল, d cut q রিভার্সিবল প্লাস d cut w রিভার্সিবল। আচ্ছা, d cut q রিভার্সিবল বাই ডেফিনেশন t ds হয়ে গেল, কারণ ds টা হচ্ছে d q রিভার্সিবল বাই t বলে, তার d q রিভার্সিবলটা হয়ে গেল t ds। আর অনলি পিভি টাইপের ওয়ার্ক যদি ইনভলভ হয় এবং প্রসেসে যদি রিভার্সিবল হয়, তাহলে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি d cut w রিভার্সিবল হচ্ছে মাইনাস p dv। তাহলে এবার এইখান থেকে ds টাকে লিখলে কি হবে, t ds টাকে একদিকে রেখে p dv টা এদিকে পাঠিয়ে দিলাম আর t দিয়ে ভাগ করে দিলাম, ds ইকুয়াল টু হয়ে গেল du বাই t প্লাস p বাই t ইন্টু dv। এবারে দেখো যে ইউটা হচ্ছে একটা স্টেট ফাংশন এন্ড ইট ইজ এ ফাংশন অফ টেম্পারেচার এন্ড ভলিউম। সেখানে ডিউটাকে আমি লিখতে পারি ডেল ইউ বাই ডেল টি এ কনস্ট্যান্ট ভি ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ডিভি। ডিউ এর জায়গায় আমি লিখে ফেললাম ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ডিভি। আর 1/t যেমন আছে সেটা এখানে রয়ে গেল, আর তারপরে p/t ইন্টু ডিভি যেমন আছে সেটা আমি রেখে ফেললাম। এবার নেক্সট যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি,
সেটাকে সিভি অর্থাৎ হিট ক্যাপাসিটি কনস্ট্যান্ট ভলিউম সেটা বুঝতে হবে। আর এই যে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি আর পি বাই টি এটাকে একসাথে করে আমি অ্যাজ এ হোল একটা ডিবি বাইরে রেখে দিতে পারবো। যেমন আমি এটা লিখেছি যে ডিএসটা হচ্ছে এন সিভি বাই ডিটি বাই টি হলো প্লাস 1/t, এটা হয়ে গেল ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি প্লাস পি ইন্টু ডিভি। আচ্ছা, এবারে থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট ছিল আমাদের। থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেটটা আমরা অনেকবার ইউজ করে এসেছি, সেটা নিশ্চয়ই এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। সেটা ছিল হচ্ছে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, সেটাকে আমি লিখতে পারি টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি মাইনাস পি, অর্থাৎ ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি প্লাস পি, এইটা হয়ে গেল টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এবার এই টি টি কেটে যাওয়ার জন্য আলটিমেটলি পড়ে রইল ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিভি। তার মানে ডিএসটাকে আমি লিখতে পাচ্ছি এন সিবি বার ডিটি বাই টি প্লাস ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিভি। আচ্ছা, এবারে তাহলে এখন পর্যন্ত যে কাজটা আমি করলাম সেইখানে কিন্তু আমাকে কোথাও কোন ইকুয়েশন অফ স্টেট নিয়ে আমি কথাবার্তা বলছি সেটা বলতে হলো না। এই পর্যন্ত যে ইকুয়েশনটা সেটা জেনারেল। এবারে যদি আমার কোনো একটা গ্যাসের ইকুয়েশন অফ স্টেট দিয়ে দেওয়া থাকে, তা সেই ইকুয়েশন অফ স্টেট থেকে আমি ডেল পি বাই ডেল টি এর কনস্ট্যান্ট ভিটাকে বের করতে পারবো এবং তার জন্য আমি ওভারঅল এন্ট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমাদের মোস্ট পপুলার যে কেসটা সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস। তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পি হচ্ছে এনআরটি বাই ভি। তো সেইখান থেকে ডেল পি বাই ডেল টি এর কনস্ট্যান্ট ভি করলে সেটা দাঁড়াচ্ছে এনআর বাই ভি। ডেল পি বাই ডেল টি এর কনস্ট্যান্ট ভি এনআর বাই ভি সেটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে যেটা পড়ে থাকছে এটা এন সিবি বাই ডিটি বাই টি প্লাস এনআর ডিবি বাই ভি। আর এবারে আমি একটা ট্রান্সফরমেশন কনসিডার করছি যেখানে ইনিশিয়াল স্টেটে টেম্পারেচারটা টি1 ভলিউমটা ভি1 আর ফাইনাল স্টেটে টেম্পারেচারটা টি2 ভলিউমটা ভি2। তার মানে এই জিনিসটাকে আমি ইন্টিগ্রেট করব, এইখানে ইন্টিগ্রেশনটা হলো যেখানে টেম্পারেচার টি1 থেকে টি2, এখানে ইন্টিগ্রেশন হলো যেখানে ভলিউমটা ভি1 থেকে ভি2 এবং এন্ট্রপিক চেঞ্জটা তখন ডেল্টা এস হচ্ছে, ডেল্টা এসটাকে আমি লিখতে পাচ্ছি এস2 মাইনাস এস1। ডেল্টা এস হয়ে গেল এন সিবি বার ইন্টিগ্রাল টি1 থেকে টি2 ডিটি বাই টি প্লাস এনআর ইন্টিগ্রাল ভি1 থেকে ভি2 ডিবি বাই ভি। এই পার্টটা ইন্টিগ্রেট করলে এটা এলএন টি টু বাই টি ওয়ান হয়ে গেল, এই পার্টটা ইন্টিগ্রেট করলে এলএন টি টু বাই ভি ওয়ান হয়ে গেল। অর্থাৎ আইডিয়াল গ্যাসের জন্য অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার এন্ড ভলিউম এন্ট্রপি চেঞ্জটাকে আমি লিখতে পাচ্ছি ডেল্টা এস ইকুয়াল টু এন সিভি বার এলএন টি টু বাই টি ওয়ান প্লাস এনআর এলএন ভি টু বাই ভি ওয়ান। আর এখানে একটা জিনিস খেয়াল করো যে আমি যখন ইন্টিগ্রেশনটাকে করেছি প্রথম কথা এন গুলোকে বাইরে নিয়ে চলে এসেছি, অর্থাৎ ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে এসেছি কেন? কারণ আমি ধরে নিচ্ছি যে টেম্পারেচার এবং ভলিউম চেঞ্জ করলে নাম্বার অফ মোলস পাল্টাচ্ছে না। নাম্বার অফ মোলস পাল্টাচ্ছে না বেসিক্যালি মানে হচ্ছে আমি একটা ক্লোজ সিস্টেম নিয়ে কথা বলছি। তাহলে এই যে এক্সপ্রেশনটা সেটা ভ্যালিড ক্লোজ সিস্টেমের জন্য 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশনের বাইরে আমি সিবি বারটাকে নিয়ে চলে এলাম। তাহলে এখানে আমি ইন্টিগ্রেশনটাকে করছি টেম্পারেচারের রেসপেক্টে। তাহলে সিবি বারটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসার মানে বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে যে সিবি বার ইজ অ্যাজিউম টু বি ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার উইদিন দ্য টেম্পারেচার রেঞ্জ টি1 থেকে টি2। ইভেন ফর দ্য আইডিয়াল গ্যাস আমরা দেখেছিলাম যে ওই যে ভাইব্রেশনাল কন্ট্রিবিউশন টু হিট ক্যাপাসিটি বা কখনো কখনো রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমের কন্ট্রিবিউশন টু হিট ক্যাপাসিটি টেম্পারেচার উপর ডিপেন্ড করতে পারে। কিন্তু এই পার্টিকুলার কেসে আমি ধরে নিচ্ছি একটা স্মল টেম্পারেচার রিজিয়ন টি1 থেকে টি2, তার মধ্যে সিবি বারটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। সেই জন্য এই সিবি বার এবং ক্লোজ সিস্টেম বলে এনটা ইন্টিগ্রেশনের বাইরে চলে এসছে এবং আমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এন্ট্রপিক চেঞ্জ একটা ফাংশন অফ টেম্পারেচার ভলিউম পেয়ে গেলাম। এরকম ডেল্টা এস হচ্ছে এন সিবি বার এলএন টি টু বাই টি ওয়ান প্লাস এনআর এলএন ভি টু বাই ভি ওয়ান। আচ্ছা, এবারে এই এক্সপ্রেশন থেকে এই জিনিসটা পরিষ্কার যে যদি একটা আইসোথার্মাল প্রসেস হয় তার ক্ষেত্রে টেম্পারেচারটা চেঞ্জ হবে না বলে টি1 ইকুয়াল টু টি2 হয়ে যাবে, তাহলে এই পার্টটা ভ্যানিশ করে গেল, তখন এন্ট্রপিক চেঞ্জটা হয়ে গেল ডেল্টা এস ইকুয়াল টু এনআর এলএন ভি টু বাই ভি ওয়ান। আর উল্টো দিকে যদি আমি আইসোকোরিক প্রসেস ধরি যেখানে ভলিউমের কোনো চেঞ্জ হবে না, ভি1 ইকুয়াল টু ভি2 হয়ে যাবে বলে এলএন ওয়ান সেটা 0 হয়ে গেল, তখন এন্ট্রপিক চেঞ্জ হয়ে যাচ্ছে এন সিবি বার এলএন টি টু বাই টি ওয়ান। আর এই দুটো এক্সপ্রেশনকে আমি একটু ফিজিক্যালি ইন্টারপ্রিট করি, সেটা হচ্ছে এই যে কনস্ট্যান্ট টেম্পারেচার অর্থাৎ আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে এই এক্সপ্রেশন ক্লিয়ারলি বলে দিচ্ছে যে যদি ভলিউম বাড়ে তাহলে এন্ট্রপিটা বাড়বে, ভলিউম কমলে এন্ট্রপিটা কমবে, অর্থাৎ এক্সপানশনের জন্য এন্ট্রপি বাড়বে, কম্প্রেশনের জন্য এন্ট্রপিটা কমবে। আমরা পরে নেক্সট ক্লাসে দেখাবো যে এন্ট্রপি যে মেজর অফ মাইক্রোস্কোপিক ডিসঅর্ডার, সেখান থেকে আমরা যেটা দেখাতে পারবো সেটা হচ্ছে এই যদি ভলিউম বাড়ে তাহলে গ্যাস মলিকুলগুলোর মধ্যে র্যান্ডামনেস চাওসনেস বাড়ে এবং কনসিকুয়েন্টলি এন্ট্রপিটা বাড়ে। আর সিমিলার সিচুয়েশন হচ্ছে পরেরটার ক্ষেত্রে যদি একটা আইসোকোরিক প্রসেস ধরি অর্থাৎ ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে দিই, তাহলে পরিষ্কার যদি হিটিং হয় বা টেম্পারেচার বাড়ে তাহলে হচ্ছে এন্ট্রপিটা বাড়বে আর টেম্পারেচার কমলে এন্ট্রপিটা কমবে। টেম্পারেচার ইজ এ ম্যানিফেস্টেশন অফ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। যখন টেম্পারেচার বাড়বে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো র্যান্ডামনেস চাওসনেস মানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বাড়বে বলে তাদের র্যান্ডামনেস বা চাওসনেস বাড়বে এবং র্যান্ডামনেস চাওসনেস বাড়লে
আলটিমেটলি হচ্ছে এন্ট্রপিটা বাড়বে, কারণ এন্ট্রপি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখবো যে হচ্ছে মেজার অফ মাইক্রোস্কোপিক ডিসঅর্ডার। তাহলে বোঝা গেল যে কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম বাড়লে এন্ট্রপি বাড়ে, ভলিউম কমলে এন্ট্রপি কমে, আর কনস্ট্যান্ট ভলিউমে টেম্পারেচার বাড়লে এন্ট্রপি বাড়ে, টেম্পারেচার কমলে হচ্ছে এন্ট্রপি কমে। আচ্ছা, এই যে জিনিসটা করলাম সেই একই জিনিস আমি যদি আমি এই যে এই জায়গাটা বললাম, এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা কিন্তু যে কোনো ইকুয়েশন অফ স্টেটের জন্যই সত্যি, ঠিক আছে? আমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে শুধু ডেল পি বাই ডেল টি আর কনস্ট্যান্ট ভিটাকে ফ্রম দ্য ইকুয়েশন অফ স্টেট বের করে নিয়েছি। আচ্ছা, যদি আরেকটা মোস্ট পপুলার কেস, আরেকটা ভীষণ পপুলার কেস ভ্যান ডার ওয়াল গ্যাস যদি আমি কনসিডার করি, তার ক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেটটা পি সমান এনআরটি বাই ভি মাইনাস এনবি মাইনাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এইখান থেকে যদি আমি ডেল পি বাই ডেল টি আর কনস্ট্যান্ট ভিটাকে ইভালুয়েট করি, সেটা দাঁড়াচ্ছে এনআর বাই ভি মাইনাস এনবি। এবারে এই যে এক্সপ্রেশন আমার ছিল, এইখানে ডেল পি বাই ডেল টি আর কনস্ট্যান্ট ভি এর জায়গা ওটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিলে যেটা দাঁড়াচ্ছে ডিএস ইকুয়াল টু এন সিবি বার ডিটি বাই টি প্লাস এনআর ডিবি বাই ভি মাইনাস এনবি। এবারে আমি যদি কনসিডার করি যে একটা ক্লোজ সিস্টেমে আইডিয়াল গ্যাস আছে, ক্লোজ সিস্টেমে ভ্যান ডার ওয়াল গ্যাস আছে, যে ভ্যান ডার ওয়াল গ্যাসটা ইনিশিয়ালি টেম্পারেচার টি ওয়ান ভলিউম ভি ওয়ানে ছিল, ফাইনালি সে টেম্পারেচার টি টু ভলিউম ভি টুতে গেল, তাহলে যে চেঞ্জ ইন এন্ট্রপি হবে, তাহলে এই পার্টটাকে আমি ইন্টিগ্রেট করবো ফ্রম টি ওয়ান থেকে টি টু, এই পার্টটাকে ইন্টিগ্রেট করবো ফ্রম ভি ওয়ান থেকে ভি টু। আবার সেই ক্লোজ সিস্টেম, এবং যদি আমি ধরে নিই যে সিবি বার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার উইদিন দ্য টেম্পারেচার রেঞ্জ টি ওয়ান টু টি টু, তাহলে ডেল্টা এস টা দাঁড়িয়ে যাবে এন সিবি বার ইন্টিগ্রাল টি ওয়ান থেকে টি টু ডি টু বাই টি প্লাস এন আর ইন্টিগ্রাল ভি ওয়ান থেকে ভি টু ডিবি বাই ভি মাইনাস এন বি। আমি এখানে এন এবং সিবি বার তাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে ফেলেছি, তাহলে ডেল্টা এস হয়ে গেল এন সিবি বার এল এন টি টু বাই টি ওয়ান প্লাস এন আর এল এন ভি টু মাইনাস এন বি বাই ভি ওয়ান মাইনাস এন বি। এবং এক্ষেত্রেও ঠিক একই রকমের সিচুয়েশন, যদি কনস্ট্যান্ট টেম্পারেচার বা আইসোথার্মাল প্রসেস ধরি, তাহলে এন্ট্রপিক চেঞ্জ ডেল্টা এস হয়ে যাচ্ছে এন আর এল এন ভি টু মাইনাস এন বি বাই ভি ওয়ান মাইনাস এন বি। সার্টেনলি ভলিউম বাড়লে আর এক্সপানশন হলে এন্ট্রপিটা বাড়বে, ভলিউম কমলে অর্থাৎ কম্প্রেশন হলে এন্ট্রপিটা কমবে, সেটা এখান থেকে আমার পরিষ্কার হচ্ছে। আবার যদি আইসোকোরিক প্রসেস হতো যেখানে ভলিউমটা কনস্ট্যান্ট, তখন এন্ট্রপিক চেঞ্জটা হয়ে যাবে ডেল্টা এস ইকুয়াল টু এন সিবি বার এল এন টি টু বাই টি ওয়ান, যেখানে হিটিং হলে অর্থাৎ টেম্পারেচার বাড়লে এন্ট্রপিটা বাড়বে, টেম্পারেচার কমলে এন্ট্রপিটা কমবে। তাহলে এই যে আইডিয়াল গ্যাস এবং ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে এন্ট্রপিক চেঞ্জটাকে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার এবং ভলিউম যেমন করে আমি দেখালাম, সেই একই রকম করে আমরা জাস্ট অন্যান্য ইকুয়েশন অফ স্টেট যদি দিয়ে দেওয়া থাকে, তার ক্ষেত্রে এন্ট্রপিক চেঞ্জটাকে এইরকম ভাবে এক্সপ্রেস করতে পারবো। আমি ছাত্রদেরকে অনুরোধ করব তারা দুটো কেস, যেটা আইডিয়াল গ্যাসের মতো সহজ নয় আবার ভ্যান ডার ওয়াল গ্যাসের মতো শক্ত নয়, সেই মাঝামাঝি দুটো কেস, একটা ইকুয়েশন অফ স্টেট হচ্ছে পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, যার ক্ষেত্রে ইন্টারমলিকুলার রিপালশন শুধুমাত্র আছে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন নেই, সেই কেসটা। আর একটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু এনআরটি, যার ক্ষেত্রে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে, ইন্টারমলিকুলার রিপালশন নেই। এই দুটো কেসে এন্ট্রপিটা যে ফাংশন অফ টেম্পারেচার এবং ভলিউম তারা বের করতে পারে, এবং বের করে খুব একটা এক্সপ্রেশন সে পেয়ে যেতে পারে। তাহলে এটাও হোমওয়ার্ক হিসেবে দেওয়া দিন। আচ্ছা, এবারে নেক্সট যে জায়গাটা আমরা চলে আসছি সেটা হচ্ছে এন্ট্রপি চেঞ্জ অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার। আচ্ছা, আগে আমরা আলোচনা করেছিলাম এন্ট্রপি চেঞ্জ অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম, এখন আমরা আলোচনা করছি এন্ট্রপি চেঞ্জ অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার। আচ্ছা, প্রথমে যে কথাটা বলি সেটা হচ্ছে এই যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জটাকে আমি অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার এবং ভলিউম এইরকম ভাবে লিখেছি। এবারে কেউ যদি এই এক্সপ্রেশনটাকে টেম্পারেচার ভলিউমের বদলে টেম্পারেচার প্রেসারের ফর্মে লিখতে চায়, তাহলে ইজিয়েস্ট ওয়ে যেটা হতে পারে সেটা হচ্ছে এই যে যেহেতু আমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি এই ইকুয়েশন অফ স্টেটটা আছে, অর্থাৎ ক্লোজ সিস্টেমের জন্য পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু এই ইকুয়েশন অফ স্টেটটা আছে। সেইখান থেকে আমি ভি টু বাই ভি ওয়ানকে আমি প্রেসার এবং টেম্পারেচার ফর্মে এক্সপ্রেস যদি করে দিই, তাহলে সেইখান থেকে আমি এন্ট্রপি অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার অটোমেটিক্যালি পেয়ে যাব। ছাত্রদেরকে অনুরোধ করছি তারা এই কাজটাকে করে দেখে নেবে। কি বলছি আবার একটু শোনো ভালো করে। সেটা হচ্ছে এই যে আমি এন্ট্রপিটা অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার ভলিউম লিখে রেখেছি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে যদি আমাকে এই এক্সপ্রেশনটাকে টেম্পারেচার ভলিউমের বদলে টেম্পারেচার প্রেসারের ফর্মে এক্সপ্রেস করতে হয়, তাহলে কিছুই না, ভি ইকুয়াল টু এনআরটি বাই পি, এইটাকে আমি জাস্ট রিপ্লেস করব। তাহলে ভি টু বাই ভি ওয়ান সমান কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, তুমি দেখো এই এনআর টি টু বাই পি টু ডিভাইডেড বাই এনআর টি ওয়ান বাই পি ওয়ান। তো সেইভাবে তুমি রিপ্লেসটাকে করে দাও, রিপ্লেসটা করে দিয়ে একটুখানি ম্যানিপুলেশন করলেই কিন্তু ডেল্টা এসটা তুমি পেয়ে যাবে, ডেল্টা এসটা অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার পেয়ে যাবে। ঠিক একই রকম ভাবে ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রেও তাই। ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল গ্যাসের এই যে ইকুয়েশন অফ স্টেট আছে, এই ইকুয়েশন অফ স্টেট থেকে আমি জাস্ট ভি টু ভি মাইনাস এন বি বা ভি টু মাইনাস এন বি বা ভি ওয়ান মাইনাস এন বি কে যদি রিপ্লেস করে দিই ইন টার্মস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার, তাহলে আমি এন্ট্রপি
এক্সপ্রেশনটাকে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার পেয়ে যাবো। আচ্ছা, এইগুলো খুব ইজিলি করে ফেলা যায় বলে আমি ছাত্রদেরকে অনুরোধ করছি তার একটা হোমওয়ার্ক প্রবলেম হিসেবে নিয়ে সে এটাকে করে নেবে। আচ্ছা, আমরা এই এনট্রপি চেঞ্জটাকে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার একদম ফ্রম স্ক্র্যাচ প্রথম থেকে করছি। তার জন্য আমরা শুরু করছি এরকম একটা জায়গা থেকে যে এনথালপি বাই ডেফিনেশন এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, এটা আমরা জানি। আচ্ছা, যদি ডিএইচ করতাম তাহলে কি হতো, সেটা ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিভি। আর এবারে ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডিইউ সমান কি লিখতে পারি, ডি কাট কিউ প্লাস ডি কাট ডব্লিউ, তার মানে ডিএইচ ইকুয়াল টু হয়ে গেল ডি কাট কিউ প্লাস ডি কাট ডব্লিউ প্লাস পিডিভি প্লাস ভিডিভি। আর এবারে যদি আমি রিভার্সেবল প্রসেস কনসিডার করি এবং অনলি পিভি টাইপের ওয়ার্ক ইনভলভ হচ্ছে দেখি, তো এই ডি কাট কিউটা সেটাকে জাস্ট আমি টিডিএস হিসেবে লিখতে পারবো, আর ডি কাট ডব্লিউটাকে আমি মাইনাস পিডিভি হিসেবে লিখতে পারবো। তার মানে এটা দাঁড়াচ্ছে ডিএইচ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিভি প্লাস ভিডিপি প্লাস পিডিভি। দেখো এই যে মাইনাস পিডিভি প্লাস পিডিভি পার্টটা কেটে চলে গেল, টিডিএস সমান হয়ে গেল কত, ডিএইচ মাইনাস ভিডিপি। এবার টি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ডিএইচ দাঁড়াচ্ছে ডিএইচ বাই টি মাইনাস ভি বাই টি ইন্টু ডিপি। আর এবারে আমরা জানি এইচ যে স্টেট ফাংশন অ্যান্ড ইট ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার, সেখানে উই ক্যান রাইট ডিএইচ অ্যাজ ডেল এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ডিটি প্লাস ডেল এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ডিপি। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো যে ডেল এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটা সেটা অ্যাকচুয়ালি সিপি, অর্থাৎ হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তাহলে আমি এই ডেল এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি যেটা এখানে আছে সেটাকে আমি জাস্ট সিপি দিয়ে রিপ্লেস করে দেবো। আর এই ডিপি যেহেতু এখানেও আছে এখানেও আছে, ওয়ান ওভার টি ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি মাইনাস ভি, সেটা আমি ব্র্যাকেটের মধ্যে জাস্ট লিখে দিচ্ছি। তাহলে কি হলো, এটা ওয়ান বাই টি ডেল এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ডিটি মাইনাস ওয়ান ওভার টি ভি মাইনাস ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট পি ডিপি। এবারে তার মানে আমি ইকুয়েশন অফ স্টেট থেকে আমি এই যে পুরো পার্টটা এই পার্টটাকে লিখতে পাচ্ছি ওই লেটস সে ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি এর মতো একটা টার্ম, আর এইটা হচ্ছে আমার সিপি। তাহলে কি দাঁড়ালো, এটা হচ্ছে ডি এর সমান এন সিপি বার ডিটি বাই টি মাইনাস ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইনটু টি। তার মানে এখানে এনট্রপিটা এজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার আমার অটোমেটিক্যালি বেরিয়ে গেছে। এবং এই যে ইকুয়েশনটা করার সময় আমরা কোনো স্পেসিফিক ইকুয়েশন অফ স্টেট ধরিনি, মানে আইডিয়াল গ্যাস না ভ্যান ডার ওয়ালস গ্যাস না কোনো একটা স্পেসিফিক গ্যাস সেটা ধরিনি। দিস ইজ এ জেনারেল ইকুয়েশন। এবারে যদি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এক্সপ্লিসিটলি এনট্রপিটা এজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার কেমন দেখতে হয়, তাহলে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে আমি ডেল ভি বাই ডেল টি এট কনস্ট্যান্ট পিটাকে বের করে নেবো, হুইচ ইজ ইকুয়াল টু এনআর বাই ভি। সেই এনআর বাই ভিটা আমি এখানে যদি বসিয়ে দিই, ডি এর সমান দাঁড়াচ্ছে এন সিপি বা ডিপি বাই টি মাইনাস এনআর ডিপি বাই পি। এবারে যদি এমন একটা ট্রান্সফরমেশন আমি কনসিডার করি যেখানে একটা আইডিয়াল গ্যাস ইনিশিয়ালি টেম্পারেচার T1 এবং প্রেসার P1 থেকে ফাইনালি টেম্পারেচার T2 এবং প্রেসার P2 তে যাচ্ছে, then the change in entropy delta S equal to NCP bar integral T1 to T2 dt by T minus NR integral P1 থেকে P2 dP by P। এবারে এখানে আমি ধরে নিচ্ছি সিপি বার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার উইদিন দ্য টেম্পারেচার রেঞ্জ T1 থেকে T2। ঠিক আছে, তাহলে যেটা দাঁড়ালো ডেল্টা এর সমান এন সিপি বার ln T2 by T1 মাইনাস এনআর ln P2 by P1, বা এটাকে লিখতে পারি এন সিপি বার ln T2 by T1 প্লাস এনআর ln P1 by P2। তাহলে দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ এনট্রপি ফর আইডিয়াল গ্যাস অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে, তাহলে এই একই এক্সপ্রেশন আমরা আইডিয়াল গ্যাসের জন্য এনট্রপিটা যেটা ছিল এন সিবি বার ln T2 by T1 প্লাস এনআর ln V2 by V1, সেইখানে V2 by V1টাকে ওই টেম্পারেচার প্রেসারের ফর্মে রিপ্লেস করে দিয়েও কিন্তু করতে পারতাম। তাহলে এবারে এখানে সার্টেনলি যদি একটা আইসোবারিক প্রসেস হয় ডেল্টা এসটা এন সিপি বার ln T2 by T1 হয়ে যাবে, আর আইসোথার্মাল প্রসেস হলে ডেল্টা এসটা মাইনাস এনআর ln P2 by P1 হয়ে যাবে, অর্থাৎ প্লাস এনআর ln P1 by P2 হয়ে যাবে, যেটা আমি এখানে দেখিয়ে নিচ্ছি যে ডেল্টা এস হচ্ছে মাইনাস এনআর ln P2 by P1 বা এনআর ln P1 by P2 হয়ে যাবে যখন আইসোথার্মাল প্রসেস যেখানে ডিপিটা 0 বা T1 ইকুয়াল টু T2। আর যদি আইসোবারিক প্রসেস হয় যেখানে ডিপি ইকুয়াল টু 0 তখন এনট্রপি চেঞ্জ হয় এনসিপি বার ln P2 by T1। একটা জিনিস এখানে খেয়াল করো, সেটা হচ্ছে এই যে কনস্ট্যান্ট টেম্পারেচারে ভলিউম বাড়লে এনট্রপি বাড়ে, আর এক্সপানশনের জন্য তাহলে ভলিউম বাড়া মানে বেসিক্যালি প্রেসার কমা। তাহলে এই এক্সপ্রেশন খুব ক্লিয়ারলি বলে দিচ্ছে যদি প্রেসারটা কমে যায় তাহলে এনট্রপিটা বাড়বে, আর যদি কম্প্রেশন হয় যেখানে ভলিউমটা কমে যায় অর্থাৎ প্রেসারটা বেড়ে যায় তখন হচ্ছে এনট্রপিটা কমে যাবে। ঠিক আছে, তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এনট্রপিটা অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার কেমন করে লিখতে হয় আমি করে ফেললাম। আচ্ছা, এবারে অন্যান্য গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস গ্যাস বা অন্যান্য ইকুয়েশন অফ স্টেটের ক্ষেত্রে একই রকম ভাবে ক্যালকুলেটটা করতে পারা যাবে। এটা আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, কারণ এই ডেল ভি বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি এই যে পার্টটা, সেটা যদি ইকুয়েশন অফ স্টেটটা পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি হয় তার জন্য খুব সহজ, কিন্তু ভ্যান ডার ওয়ালস গ্যাস বা আরেকটা ইকুয়েশন অফ স্টেট যেটা হচ্ছে ওই পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু এনআরটি, তার জন্য ডেল ভি বাই ডেল টি এট কনস্ট্যান্ট পিটাকে বের করাটা
সেটা একটা কাম্বারসাম ব্যাপার, কিন্তু আমরা ওই সিপি রিলেশন মিউ যেটা ইত্যাদি করার সময় ওই ভ্যান ডের কাছে ইকুয়েশন অফ স্টেটটাকে একটা অ্যাপ্রক্সিমেটলি করে, একটা সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন করেও হতে পারে, বা ভিডিয়াল ইকুয়েশনের ফর্মে লিখে জাস্ট আমি এই ভিটাকে ক্যালকুলেট করে সেখান থেকে ডেল ভি বাই ডেল টি ক্যালকুলেট করে আমরা অনেক কিছু অলরেডি করেছি। সেই জন্য ছাত্ররা যদি ইন্টারেস্টেড হয়, বা ইন্টারেস্টেড কেন, আমি জাস্ট তাদেরকে হাত পাকানোর জন্য এটাকে নিজে নিজে করতে বলবো। সেটা হচ্ছে যে আমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে করে দিলাম, অন্যান্য যদি ইকুয়েশন অফ স্টেট হয়, অন্যান্য ইকুয়েশন অফ স্টেট মানে বেসিক্যালি বাকি যে তিনটি ইকুয়েশন অফ স্টেট আমরা আলোচনা করি, একটা সার্টেনলি ভ্যান ডের ওয়াল গ্যাস, আর একটা পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, আর একটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু এনআরটি। অর্থাৎ ভ্যান ডের ওয়াল গ্যাসে কখনো এ জিরো কখনো বি জিরো, এই দুটো স্পেশাল কেসে ডেল ভি বাই ডেল টি এর কনস্ট্যান্ট পিটাকে ক্যালকুলেট করে ইন্টিগ্রেট করে জাস্ট এনট্রপির এক্সপ্রেশনটাকে বের করতে বলছি। এবং সার্টেনলি তাদেরকে এটুকুও আমি স্বাধীনতা দিচ্ছি, সেটা হচ্ছে এই যে তারা ধরে নিতে পারে যে উইদিন দ্য টেম্পারেচার T1 and T2 Cp is independent of temperature। ঠিক আছে? আচ্ছা, আর একবার এই পরীক্ষা একটা পার্টিকুলার প্রবলেম পড়েছিল যে এনট্রপির চেঞ্জটাকে অ্যাজ এ ফাংশন অফ প্রেসার ভলিউম বের করতে দিয়েছিল। মানে আমরা এনট্রপির চেঞ্জ অফ অ্যান আইডিয়াল গ্যাস সেটাকে টেম্পারেচার ভলিউম এবং টেম্পারেচার প্রেসারের ফর্মে করতে অভ্যস্ত, কিন্তু যদি কখনো এটাকে প্রেসার ভলিউমের ফর্মে করতে বলে, খুব সহজ ব্যাপার। আচ্ছা, এনট্রপিক চেঞ্জটাকে যদি আমি টেম্পারেচার ভলিউমের এক্সপ্রেশনটা আমি অলরেডি জানি, সেইখানে যেটা করবো T2 বাই T1টাকে আমি জাস্ট প্রেসার ভলিউমের টার্মসে রিপ্লেস করে দেবো। আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে T2 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই P1 V1, এই সাবস্টিটিউশনটা আমি করে দেবো। করে দিলে সেইখান থেকে আমি এনট্রপিক চেঞ্জটা অ্যাজ এ ফাংশন অফ প্রেসার ভলিউমটা পেয়ে যাবো। এটা আরেক রকম ভাবে করা যেতে পারতো, ডেল্টা এস এন সিপি বার এল এন টি টু বাই টি ওয়ান মাইনাস এন আর এল এন পি টু বাই পি ওয়ান, সেই এক্সপ্রেশনও টি টু বাই টি ওয়ানটাকে যদি পি টু ভি টু বাই পি ওয়ান ভি ওয়ান ফর্মে রিপ্লেস করি, তাহলে কিন্তু আমি এনট্রপিক চেঞ্জটা অ্যাজ এ ফাংশন অফ প্রেসার এবং ভলিউম দেখতে পেয়ে যাব। তাহলে এখানে একটুখানি দেখিয়ে দিই কেমন করে করেছি এটা, যে এন সিবি বার এল এন টি টু বাই টি ওয়ান সমান পি টু বাই পি ওয়ান পি টু ভি টু বাই পি ওয়ান ভি ওয়ান, এটা আমি বসিয়ে দিলাম, প্লাস এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান। তাহলে এবারে পি টু বাই পি ওয়ান পার্টটাকে আলাদা করে দিলাম, তাহলে এন সিপি বার এল এন পি টু বাই পি ওয়ান হলো, প্লাস যেটা পড়ে রইলো এন সিভি বার ভি টু বাই ভি ওয়ান, আর এখানে পড়ে আছে এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান। তাহলে এল এন ভি টু বাই ভি ওয়ান এবং এন যদি কমন নিয়ে নিই, তাহলে সিপি বার সিভি বার প্লাস আরটা রয়ে গেল। আর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সিভি বার প্লাস আর হচ্ছে বেসিক্যালি সিপি বার, সেখানে এন সিপি বার এল এন পি টু বাই পি ওয়ান প্লাস এন সিপি বার এন সিভি বার এল এন পি টু বাই পি ওয়ান প্লাস এন সিপি বার এল এন ভি টু বাই ভি ওয়ান। এইটা হলো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এনট্রপিক চেঞ্জের এক্সপ্রেশন এজ এ ফাংশন অফ প্রেসার অ্যান্ড ভলিউম। ব্যাপারটা পরিষ্কার? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই যে এনট্রপি চেঞ্জ ফর দ্য সিস্টেম কেমন করে বের করব তার একটা রাস্তা দেখাচ্ছিলাম। বলেছিলাম যদি বলে দেওয়া থাকে যে প্রসেসটা রিভার্সেবল প্রসেস, তাহলে রিভার্সেবল প্রসেসকে হিট চেঞ্জ ডিভাইডেড বাই টেম্পারেচার, সেইখান থেকে আমি এনট্রপিক চেঞ্জটাকে লিখতে পারি। আর সিস্টেমের জন্য হিট চেঞ্জ ক্যালকুলেট করার রাস্তা সেটা আমরা ফার্স্ট ল এর কনটেক্সটে অলরেডি বলে দিয়েছি। হ্যাঁ, বা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সকে কাজে লাগিয়ে আমি ডিকাট কিউ বা কিউর এক্সপ্রেশন কেমন করে বের করতে সেটা যদি আমার জানা থাকে, হ্যাঁ, রিভার্সেবল প্রসেস হলে তাকে জাস্ট টেম্পারেচার দিয়ে ভাগ করে আমি এনট্রপিক চেঞ্জটাকে পেয়ে যেতে পারতাম। তারপর আমি যেটা বললাম যে যদি ওটা রিভার্সেবল না হয় ইরিভার্সেবল প্রসেস হয়, তখন কিন্তু ইরিভার্সেবল প্রসেসে হিট চেঞ্জ বাই টেম্পারেচার করে আমি এনট্রপিক চেঞ্জটাকে ক্যালকুলেট করতে পারবো না। তার ক্ষেত্রে দুটো রাস্তা, এক হচ্ছে যে তুমি ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট যদি জেনে যাও, তাহলে ওই গিভেন ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের জন্য তোমাকে একটা ইকুইভ্যালেন্ট রিভার্সেবল পাথ ভেবে নিয়ে তার জন্য হিট চেঞ্জ ক্যালকুলেট করে তাকে টেম্পারেচার দিয়ে ভাগ করে এনট্রপিক চেঞ্জটাকে ক্যালকুলেট করতে হবে। আরেকটা রাস্তা যেটা বলেছি সেটা হচ্ছে এই যে যদি আমি ইনিশিয়াল স্টেট প্যারামিটারগুলোকে জানি, প্রেসার ভলিউম টেম্পারেচার ইত্যাদি, ফাইনাল স্টেট প্যারামিটারগুলোকে জানি, প্রেসার ভলিউম টেম্পারেচার ইত্যাদি, তাহলে এই এনট্রপি যেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি স্টেট ফাংশন, সেই এনট্রপিক চেঞ্জটাকে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট প্যারামিটারের ফর্মে এক্সপ্রেস করতে পারি। এবং তার জন্য এই যে বিভিন্ন ইকুয়েশন অফ স্টেট আছে, আইডিয়াল গ্যাস ভ্যান ডের গ্যাস ইত্যাদির জন্য এনট্রপিক চেঞ্জটাকে আমি টেম্পারেচার প্রেসার বা টেম্পারেচার ভলিউম বা প্রেসার ভলিউমের ফর্মে এক্সপ্রেস করতে পারলাম। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমরা বেসিক্যালি ফার্স্ট স্লাইড বা সেকেন্ড স্লাইডে বলেছি, সেটা হচ্ছে এই যে যদি এনট্রপির টার্মসে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামটাকে বলতে হয়, তাহলে কিন্তু শুধুমাত্র সিস্টেমের এনট্রপি চেঞ্জ জানলেই চলবে না, সিস্টেমের সঙ্গে সারাউন্ডিং এর এনট্রপি চেঞ্জও জানতে হবে। এবং সিস্টেম এবং সারাউন্ডিং এর এনট্রপি চেঞ্জের যোগফল, যেটা বেসিক্যালি টোটাল এনট্রপি চেঞ্জ বা ইউনিভার্সাল এনট্রপি চেঞ্জ, যেটা অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে কোনো একটা স্পন্টিনিয়াস প্রসেসের জন্য, আর ইকুয়াল টু 0 হতে হবে কোনো একটা ইকুইলিব্রিয়াম প্রসেসের জন্য। সেই জন্যে আনলাইক অন্যান্য সিচুয়েশন, আমরা ইন্টারনাল এনার্জি বা এনথালপি ইউজুয়ালি সারাউন্ডিং এর ক্ষেত্রে বের করতে ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু এনট্রপিক চেঞ্জটা টুগেদার উইথ দ্য সিস্টেম সারাউন্ডিং এর ক্ষেত্রে আমাকে বের করতে হবে।
আর বের করাটা কিন্তু এমনি সহজ। কেমন করে? না সেটা হচ্ছে এই যে আমার ইউনিভার্স যেটা একটা আইসোলেটেড সিস্টেম, তাহলে ইউনিভার্সের জন্য কোনো হিটের চেঞ্জ হবে না, কারণ আইসোলেটেড সিস্টেমে আমি জানি কোনো হিটের চেঞ্জ হয় না, কোনো ওয়ার্কের চেঞ্জ হয় না, কোনো এনার্জির চেঞ্জ হয় না। ডিকাট কিউ ফর দ্য ইউনিভার্স দ্যাট শুড বি ইকুয়াল টু জিরো। তাহলে আইসোলেটেড সিস্টেম বা ইউনিভার্সের জন্য ডিকাট কিউ, যেটা বেসিক্যালি ডিকাট সিস্টেম প্লাস ডিকাট কিউ সিস্টেম প্লাস ডিকাট কিউ সারাউন্ডিং, দিস ইজ ইকুয়াল টু জিরো। এবারে এইখান থেকে আমি যেটা পেয়ে যাচ্ছি যে সারাউন্ডিং এর হিটের চেঞ্জটা সেটা সিস্টেমের হিটের চেঞ্জের সঙ্গে সমান বাট অপোজিট ইন সাইন। ডি কাট কিউ সারাউন্ডিং ইকুয়াল টু মাইনাস ডি কাট কিউ সিস্টেম। আচ্ছা, এবারে দেয়ার ইজ এ বোল্ড অ্যাজাম্পশন, সেটা হচ্ছে এই যে যদি আমি ধরে নিই যে সারাউন্ডিংটা আমার হিউজ, লেটস সে ইটস এ ইনফাইনাইট হিট রিজার্ভার, তাহলে ইনফাইনাইট হিট রিজার্ভার যদি হয় তাহলে প্রথম কথা হচ্ছে যে সেখানে এই যতখানি পরিমাণ হিটই আমি দিই না কেন, আসলে সিস্টেম তো ছোট উইথ রেসপেক্ট টু দ্য সারাউন্ডিং, সিস্টেমের ক্ষেত্রে হিট চেঞ্জটা ইনফাইনাইটেসিমালি খুব অল্প 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 করে হতে পারে, যেটা রিভার্সেবল সিচুয়েশনে হয়। আর কোনো একটা ফাইনাইট হিট চেঞ্জ হতে পারে, যেটা ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে হয়। কিন্তু এই সিস্টেমের যে সকল ফাইনাইট হিট চেঞ্জটাও হচ্ছে সারাউন্ডিং এর ক্ষেত্রে উইল অ্যাপিয়ার টু বি ইনফাইনাইটেসিমালি স্মল। সেই জন্যে আমি সারাউন্ডিং এর হিট চেঞ্জটা সবসময়ই রিভার্সেবল হচ্ছে এইটা ধরে নিতে পারি। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে না, যেটা হচ্ছে যে আমার সিস্টেমে প্রসেসটা রিভার্সেবল হতে পারে, ইরিভার্সেবল হতে পারে। তাহলে আমি যদি হিট চেঞ্জের রেসপেক্টে রিভার্সেবল বা ইরিভার্সেবল প্রসেসকে বুঝতে চাই, যেটা আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের কন্টেস্টে আগে ইনিশিয়াল ডিসকাশনের সময় বলেছিলাম, যদি আমার অনেক স্টেপসে খুব ধীরে 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 ইনফাইনাইটেসিমাল অ্যামাউন্টের হিট ইনভলভ হয়, তাহলে প্রসেসটাকে আমি রিভার্সেবল হিসেবে অ্যাজিউম করি, মানে কোয়াসিস্ট্যাটিক বা রিভার্সেবল হিসেবে অ্যাজিউম করি। আর যদি ফাইনাইট হিট চেঞ্জ হয়, কতগুলো ফাইনাইট নাম্বার অফ স্টেপসে পুরো ব্যাপারটা ঘটে, তাহলে সেটা ইরিভার্সেবলি ধরা হয়। এবারে কথাটা হচ্ছে কি, যদি আমি এরকম একটা অ্যাজিউম করে নিই যে সিস্টেমের তুলনায় সারাউন্ডিংটা হিউজ, ইফ উই অ্যাজিউম দ্যাট ইট ইজ এ ইনফাইনাইট হিট রিজার্ভার, তার ক্ষেত্রে টেম্পারেচারটা প্রথম কথা ফিক্স থাকবে 1 নম্বর। আর 2 নম্বর যেটা হচ্ছে যে সিস্টেমের ফাইনাইট হিট চেঞ্জটাও হচ্ছে সারাউন্ডিং এর রেসপেক্টে ইনফাইনাইটেসিমাল বলে মনে হবে, সেজন্য সারাউন্ডিং তার হিট চেঞ্জ থেকে সবসময়ই হচ্ছে রিভার্সিবলি হচ্ছে, সেইভাবে সে ভেবে নিতে পারবে। যে সেটা বলা হচ্ছে the surrounding being infinitely large, it can be assumed to be an infinite heat reservoir having fixed temperature. Any heat change in the surrounding is negligibly small and hence we can assume that any heat change in the surrounding takes place reversibly. এটা ধরে নেওয়া হয়। মানে ব্যাপারটা কিরকম, যে আমি যদি সমুদ্র থেকে মানে কি বলবো 1 কাপ জল তুললাম না 1 বালতি জল তুললাম নাকি 100 বালতি জল তুললাম, তাতে যেমন সমুদ্রের জলতলের কিছু এসে যায় না, সমুদ্রের রেসপেক্টে সেই জলটা হচ্ছে মানে 1 বালতি জল তুললে সেটা ইনফাইনিটেসিমালি স্মল, আর 1 কাপ জল তুললে সেটা ইনফাইনিটেসিমালি স্মল। ঠিক একই রকম ভাবে জল দেওয়ার ক্ষেত্রেও একই রকমের সিচুয়েশন। তাহলে এরকম সমুদ্রের মধ্যে একটা ইনফাইনাইট হিট রিজার্ভার থাকে, তার ক্ষেত্রে টেম্পারেচারটা ফিক্স থাকবে 1 নম্বর। 2 নম্বর মানে যে সামান্য ফিক্স থাকবে ইন দ্য সেন্স যে আমি সিস্টেম থেকে কিছুটা হিট গেল বা ওখান থেকে কি হিট কিছুটা নিয়ে নেওয়া হলো, তার জন্য যে ওর হিটের পরিমাণটা বেড়ে গেল বা কমে গেল সেরকম থাকবে না। তার টেম্পারেচারটা বেড়ে গেল বা কমে গেল সেটা হবে না, তার টেম্পারেচারটা কনস্ট্যান্টই থাকবে। আর যে হিটটা দিলাম বা হিটটা থেকে তুলে নিলাম আমি, সেই হিটটাকে সে ইনফাইনাইটেসিমাল ধরে নেবে, অর্থাৎ সেটা ভীষণ কম ধরে নেবে, অর্থাৎ চেঞ্জটাকে আমি রিভার্সেবল হিসেবে ধরতে পারবো। তাহলে আন্ডার দিস রেস্ট্রিকশন অর অ্যাজাম্পশনস, সারাউন্ডিং এর এন্ট্রপি চেঞ্জটাকে আমি লিখতে পাচ্ছি ডি এস সারাউন্ডিং গেল ডি কাট কিউ সারাউন্ডিং বাই টি সারাউন্ডিং। আর অলরেডি আমি যেটা করেছিলাম ডি কাট কিউ সারাউন্ডিং সমান মাইনাস ডি কাট কিউ সিস্টেম, ডি এস সারাউন্ডিং সমান মাইনাস ডি কাট কিউ সিস্টেম বাই টি সারাউন্ডিং। এখন একটা ফাইনাইট চেঞ্জ যদি হয়, ডেল্টা সারাউন্ডিং ইকুয়াল টু কিউ সারাউন্ডিং বাই টি সারাউন্ডিং ইকুয়াল টু মাইনাস কিউ সিস্টেম বাই টি সারাউন্ডিং। আর এই ইকুয়েশন গুলো কাজে লাগাতে গিয়ে মানে এই ফর্মুলা মানে সারাউন্ডিং এর এন্ট্রপি চেঞ্জের যে এই যে ইকুয়েশনটা সেটা কাজে লাগানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে। আমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সারাউন্ডিং যদি ইনফাইনাইটলি লার্জ হয়, হ্যাঁ, তার ফিক্সড টেম্পারেচার থাকে, তবেই কেবলমাত্র এই ইকুয়েশনটা আমি ইউজ করতে পারবো। কিন্তু আমরা ল্যাবরেটরিতে যদি একটা আইসোলেটেড সিস্টেম কনসিডার করে সেইটাকে আমি আমার ইউনিভার্স বলি, যেখানে সিস্টেমের সাইজ সারাউন্ডিং এর সাইজ হচ্ছে কম্পারেবল, ইন দ্যাট কেস কিন্তু আমি সারাউন্ডিং এর হিস্টেন থেকে রিভার্সেবল ধরে নিয়ে মানে সেই হিট চেঞ্জ ডিভাইডেড বাই টেম্পারেচার করে আমি কিন্তু এন্ট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করতে পারবো না। তো এই ধরনের সমস্যা পরে অ্যাপিয়ার করবে, সেটা আমরা দেখবো। ফর দ্য টাইম বিং আমি ধরে নিচ্ছি যে সারাউন্ডিংটা আমার ইনফাইনাইট,
এবং সারাউন্ডিং এই হিট চেঞ্জটা রিভার্সিবলি হচ্ছে আমি অ্যাজিউম করে নিচ্ছি, সেখানে সারাউন্ডিং এর এন্ট্রপি চেঞ্জটা হচ্ছে কিউ সারাউন্ডিং বাই টি সারাউন্ডিং বা মাইনাস কিউ সিস্টেম বাই টি সারাউন্ডিং। আচ্ছা, এবার আমরা যেটা করছি যে যে আমাদের যে ধারণা হয়েছে কি রিভার্সিবল প্রসেস যদি হয় বা ইকুইলিব্রিয়াম প্রসেস যদি হয়, তাহলে ডেল্টা এস ইউনিভার্স ইকুয়াল টু ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং ইকুয়াল টু 0 হবে। আর যদি স্পন্টিনিয়াস বা ইরিভার্সিবল প্রসেস হয়, তাহলে ডেল্টা এস ইউনিভার্স ইকুয়াল টু ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং গ্রেটার দেন 0 হবে। সেটার জন্য আমরা 2-4টে এক্সাম্পল করে দেখছি। প্রথমে আমরা একটা আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপিক চেঞ্জটাকে ক্যালকুলেট করব। আচ্ছা, আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে আমরা জানি হিট চেঞ্জটাকে লেখা যায় nRT ln V2 বাই V1, যেখানে V2 হচ্ছে ফাইনাল ভলিউম, V1 হচ্ছে ইনিশিয়াল ভলিউম, আর T হচ্ছে টেম্পারেচার। তাহলে যেহেতু এটা রিভার্সিবল প্রসেস, তাহলে এন্ট্রপিক চেঞ্জটাকে জাস্ট কিউ রিভার্সিবল বাই টি, যেটা বেসিক্যালি কিউ সিস্টেম বাই টি, অর্থাৎ nR ln V2 বাই V1 ফর্মে লিখে ফেলতে পারছি। আচ্ছা, এইটা আমি অন্যরকম ভাবেও করতে পারতাম এই কিউ ক্যালকুলেট না করে। আমরা যেহেতু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এন্ট্রপিক চেঞ্জটাকে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার ভলিউম অলরেডি লিখে এসেছি, ডেল্টা এস সমান এনসিবি বাই ln T2 বাই T1 প্লাস nR ln V2 বাই V1। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে এই পার্টটা 0 হয়ে গেল, কারণ T1 ইকুয়াল টু T2, তখন ডেল্টা এসটা অটোমেটিক্যালি nR ln V2 বাই V1 হিসেবে চলে এলো। তাহলে এই যেহেতু প্রসেসটা রিভার্সেবল, সেই জন্য আমি দু রকম ভাবেই কিন্তু এন্ট্রপিক চেঞ্জটাকে ক্যালকুলেট করতে পারছি। একটা সার্টেনলি হচ্ছে কিউ রিভার্সিবল বাই টি এই ডেফিনেশন থেকে, আর একটা হচ্ছে ইকুয়েশন অফ স্টেটেড ফর্মে আমার অলরেডি লেখা ছিল, সেইখানে জাস্ট আইসোথার্মাল প্রসেস বলে T1 ইকুয়াল T2 বসিয়ে দিয়ে এই পার্টটাকে ভ্যানিশ করিয়ে দিয়ে বাকি যে পার্টটা রয়ে গেল সেটাই বেসিক্যালি আমার সিস্টেমের এন্ট্রপিক চেঞ্জ। আর হোয়াট অ্যাবাউট দ্য সারাউন্ডিং এন্ট্রপিক চেঞ্জ? তাহলে সারাউন্ডিং এন্ট্রপিক চেঞ্জ বাই ডেফিনেশন ডেল্টা সারাউন্ডিং ইকুয়াল টু কিউ সারাউন্ডিং বাই টি সারাউন্ডিং ইকুয়াল টু মাইনাস কিউ সিস্টেম বাই টি সারাউন্ডিং হতো। এখানে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে সিস্টেম এবং সারাউন্ডিং তারা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। একটা রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ইউজুয়ালি এটাই হয় যে সারাউন্ডিং উইল বি ইকুইলিব্রিয়াম উইথ দ্য সিস্টেম থ্রু আউট দ্য প্রসেস। তা যদি হয়, যদি ধরে নিই সিস্টেম এবং সারাউন্ডিং থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, সেখানে সারাউন্ডিং এর টেম্পারেচার চেঞ্জ এবং সিস্টেমের টেম্পারেচার চেঞ্জ, টেম্পারেচারটা সমান হয়ে যাচ্ছে, সারাউন্ডিং এর টেম্পারেচার সিস্টেমের টেম্পারেচার সমান হয়ে যাচ্ছে, তখন ডেল্টা সারাউন্ডিং ইকুয়াল টু কিউ সারাউন্ডিং বাই টি সারাউন্ডিং ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাস কিউ সিস্টেম বাই টি। তাহলে এবার কিউ সিস্টেমটা যেহেতু nRT ln V2 বাই V1 ছিল, আমি জাস্ট বসিয়ে দিলাম, সেখান থেকে দাঁড়ালো যেটা এন্ট্রপিক চেঞ্জ ফর দ্য সারাউন্ডিং মাইনাস nR ln V2 বাই V1। তাহলে টোটাল এন্ট্রপিক চেঞ্জ ফর দ্য ইউনিভার্স কি হচ্ছে না, ডেল্টা সিস্টেম প্লাস ডেল্টা সারাউন্ডিং, ডেল্টা সিস্টেম ছিল nR ln V2 বাই V1, ডেল্টা সারাউন্ডিং হচ্ছে মাইনাস nR ln V2 বাই V1, ক্যান্সেল আউট হয়ে গেল, 0 হয়ে গেল। এবং এটাই কিন্তু এক্সপেক্টেড ছিল অ্যাকর্ডিং টু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, যখন কোনো প্রসেস রিভার্সিবলি হচ্ছে বা ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে ডেল্টা এস টোটাল অ্যাকচুয়ালি 0ই হয়, এবং এই পার্টিকুলার কেসে আমরা সেটাই দেখতে পেলাম। আচ্ছা, এবার এনট্রপি চেঞ্জ ইন আইসোথার্মাল ফ্রি এক্সপানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস। আমি ফ্রি এক্সপানশন একটা স্পেশাল কাইন্ড অফ ইরিভার্সিবল এক্সপানশন, যেখানে এক্সপানশনটা হচ্ছে এগেনস্ট জিরো প্রেসার, জিরো এক্সটার্নাল প্রেসার। আচ্ছা, যেহেতু প্রসেসটা ইরিভার্সিবল প্রসেস, সিস্টেমের এনট্রপি চেঞ্জটাকে ওই কিউ রিভার্সিবল বাই টি বা কিউ বাই টি এই ফর্মুলা দিয়ে আমি লিখতে পাচ্ছি না। তাহলে আমার উপায়টা কি? উপায় হচ্ছে ওই যে এনট্রপি অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার ভলিউম আমি যে লিখে এসেছিলাম, সেক্ষেত্রে যেহেতু আমি জানি যে আইসোথার্মাল ফ্রি এক্সপানশনে সেখানে টেম্পারেচারে কোনো চেঞ্জ হচ্ছে না, টেম্পারেচার চেঞ্জ যদি না হয় তাহলে ডেল্টা সিস্টেমটা জাস্ট nR ln V2 বাই V1 হয়ে যাবে। যদি এক্সপানশন যেহেতু বলি যে V2টা গ্রেটার দেন V1 বলে, এটা গ্রেটার দেন 0 হয়ে গেল। আর হোয়াট অ্যাবাউট দ্য এন্ট্রপি চেঞ্জ ফর দ্য সারাউন্ডিং? ডেল্টা সারাউন্ডিং বেসিক্যালি কি কিউ সারাউন্ডিং বাই টি সারাউন্ডিং ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাস কিউ সিস্টেম বাই টি সিস্টেম, যদি থার্মাল ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকে, নাহলে অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল মাইনাস কিউ সিস্টেম বাই টি সারাউন্ডিং। এটা টি সিস্টেমটা লেখা ঠিক হয়নি, লেখা উচিত ছিল মাইনাস কিউ সিস্টেম বাই টি সারাউন্ডিং। কিন্তু যেহেতু আমরা জানি যে আইসোথার্মাল ফ্রি এক্সপানশন মাস্ট বি অ্যাডায়াবেটিক। আচ্ছা, আইসোথার্মাল ফ্রি এক্সপানশন মাস্ট বি অ্যাডায়াবেটিক কেন? কারণ আইসোথার্মাল মানে ডেল্টা ইকুয়াল টু 0, আর ফ্রি এক্সপানশন মানে হচ্ছে পি অপোজিং যেহেতু 0, তাহলে ওয়ার্কটা সেটা 0 হয়ে গেল। এবার ফর্ম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, কিউ যেহেতু ডেল্টা ইউ মাইনাস ডব্লিউ, ডেল্টা ইউ 0 ডব্লিউ 0, তাহলে কিউ ইকুয়াল টু 0 হয়ে গেছে। তাহলে কিউ যদি 0 হয়ে যায়, তাহলে সার্টেনলি সারাউন্ডিং এর এন্ট্রপি চেঞ্জটা কিন্তু 0 হয়ে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে? সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ পজিটিভ, সারাউন্ডিং এন্ট্রপি চেঞ্জ 0, টোটাল এন্ট্রপি চেঞ্জ ডেল্টা এস টোটাল, যেটা বেসিক্যালি ডেল্টা সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং, যেটা বেসিক্যালি nR ln V2 বাই V1, সেটা অ্যাকচুয়ালি গ্রেটার দেন 0 হয়ে গেল। এবং যে কোনো স্পন্টিনিয়াস প্রসেসের ক্ষেত্রে বা ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে টোটাল এন্ট্রপি চেঞ্জ অফ দ্য ইউনিভার্স যে গ্রেটার দেন 0 হয়, সেটাই আমরা পেয়েছি, যেটা অ্যাকর্ডিং টু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যেটা এক্সপেক্ট করছিলাম, এখানে কিন্তু সেটাই পাওয়া গেছে। ঠিক আছে ব্যাপারটা? তাহলে এবারে আমরা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গায় আসছি। আমরা অলরেডি অনেকবার কমেন্ট করেছিলাম যে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস ইজ অ্যান আইসেন্ট্রপিক প্রসেস।
কারণ রিভার্সেবল প্রসেস যদি হয় তাহলে এন্ট্রপির চেঞ্জটা আমি সবসময়ই হচ্ছে কিউ রিভার্সেবল বাই টি হিসেবে লিখতে পারবো। তাহলে অ্যাডাবেটিক রিভার্সেবল প্রসেস যদি হয় সার্টেনলি কিউ রিভার্সেবলটা ইকুয়াল টু জিরো, তাহলে অটোমেটিক্যালি এন্ট্রপির চেঞ্জটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে অ্যাডাবেটিক রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে যদি আমি সিস্টেম এন্ট্রপি চেঞ্জ ক্যালকুলেট করতে চাই, যেহেতু কিউ রিভার্সেবল জিরো, ডেল্টা সিস্টেম যেটা কিউ রিভার্সেবল বাই টি সিস্টেম ইকুয়াল টু জিরো হয়ে গেল। আচ্ছা, একটু জাস্ট বোঝার চেষ্টা করি যে যে যখন অ্যাডায়াবেটিক রিভার্সেবল প্রসেস হচ্ছে, সেটা এক্সপানশন হতে পারে, কম্প্রেশন হতে পারে, তার ক্ষেত্রে তো টেম্পারেচার ভলিউম বা টেম্পারেচার প্রেসার সবই চেঞ্জ হচ্ছে। আমরা জানি যে অ্যাডায়াবেটিক এক্সপানশন যদি হয় তাহলে ভলিউম বাড়ে, তো টেম্পারেচার কমে। অ্যাডায়াবেটিক কম্প্রেশন যদি হয় তাহলে ভলিউম কমে, টেম্পারেচার বাড়ে। সেই মতো করে আমরা অ্যাডায়াবেটিক হিটিং, অ্যাডায়াবেটিক কুলিং এসব দেখেছি। তার মানে টেম্পারেচারও চেঞ্জ হচ্ছে, ভলিউমেরও চেঞ্জ হচ্ছে। এবার কথাটা হচ্ছে তবুও ওভারঅল এন্ট্রপির চেঞ্জ যে জিরো হলো, সেটা কিভাবে হলো একটু বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা ম্যাথামেটিক্যালি একটু জিনিস দেখিয়ে দিই, তারপর আমি ফিজিক্যালি ব্যাপারটা বলছি যে কি হচ্ছে। আচ্ছা, আমরা জানি যে কোন একটা আইডিয়াল গ্যাস যদি অ্যাডায়াবেটিক রিভার্সেবল প্রসেসের থ্রু দিয়ে যায়, তার ক্ষেত্রে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, অর্থাৎ টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু টি টু ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। আচ্ছা, এবারে গামাটা হচ্ছে সিপি বার বাই সিভি বার, আমি বসিয়ে দিলাম। তাই এটা দাঁড়াচ্ছে টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার সিপি বার বাই সিভি বার মাইনাস ওয়ান ইকুয়াল টু টি টু ভি টু টু দি পাওয়ার সিপি বার মাইনাস সিভি বার মাইনাস ওয়ান। ঠিক আছে? আর এবারে এটাকে যদি আমি লিখি তাহলে এটা কি লিখতে হবে, সিপি বার মাইনাস সিপি বার বাই সিপি বার। আর সিপি বার মাইনাস সিপি বার আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আর হয়, তার মানে এটা দাঁড়াচ্ছে টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার আর বাই সিপি বার ইকুয়াল টু টি টু ভি টু টু দি পাওয়ার আর বাই সিপি বার। তো এইখান থেকে টি টু বাই টি ওয়ান পেয়ে গেলাম ভি ওয়ান বাই ভি টু টু দি পাওয়ার আর বাই সিপি বার। আজ এবার আমি লগ নিচ্ছি, তাহলে এল এন টি টু বাই টি ওয়ান ইকুয়াল টু আর বাই সিপি বার এল এন ভি টু বাই ভি ওয়ান। তাহলে এবারে সিবি বারটা এদিকে গুণ করে দিলাম, তাহলে সিবি বার এল এন টি টু বাই টি ওয়ান ইকুয়াল টু আর এল এন ভি টু বাই ভি ওয়ান। এবারে ভি ওয়ান বাই ভি টুটাকে যদি ভি টু বাই ভি ওয়ান করে দিস এবং দুদিকে আমি এন দিয়ে টোটাল নাম্বার অফ মোলস দিয়ে গুণ করে দিই, তাহলে যেটা দাঁড়াচ্ছে এন সিবি বার এল এন টি টু বাই টি ওয়ান ইকুয়াল টু মাইনাস এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান। তার মানে কি দাঁড়াচ্ছে, তাহলে এই ইকুয়েশনটা আমাকে পরিষ্কার বলে দিচ্ছে যে ধরা যাক যদি আমি অ্যাডায়াবেটিক রিভার্সেবল এক্সপানশন করি, তাহলে অ্যাডায়াবেটিক রিভার্সেবল এক্সপানশন করলে ভলিউম বাড়ে, ভলিউম বাড়লে তার মতো করেছে এন্ট্রপি বাড়ে। কিন্তু এই যখনই ভলিউমে বাড়ছে তার টেম্পারেচার কমবে, আবার টেম্পারেচার কমলে এন্ট্রপি কমে। তাহলে আলটিমেটলি যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে এই যে আইডেন্টিটিটা আমায় বলে দিচ্ছে যে যদি অ্যাডায়াবেটিক রিভার্সেবল এক্সপানশন হয় তাহলে ভলিউম বাড়ার জন্য এন্ট্রপি যতটা বাড়বে, টেম্পারেচার কমার জন্য এন্ট্রপি এক্স্যাক্টলি ততটাই কমবে। আবার অ্যাডায়াবেটিক রিভার্সেবল কম্প্রেশন যদি হয় তাহলে তার ভলিউম কমে যায়, টেম্পারেচার বাড়ে। এই ভলিউম কমার জন্য এন্ট্রপিটা যতটা কমবে, হ্যাঁ, টেম্পারেচার বাড়ার জন্য এন্ট্রপি ঠিক ততটাই বেড়ে যাবে, যাতে করে হচ্ছে টোটাল চেঞ্জটা জিরো হয়ে যায়। তাহলে আমি যখন একটা অ্যাডায়াবেটিক রিভার্সেবল এক্সপানশন বা অ্যাডায়াবেটিক রিভার্সেবল প্রসেস কনসিডার করছি ফ্রম ইনিশিয়াল স্টেট টি ওয়ান ভি ওয়ান থেকে ফাইনাল টি টু ভি টু, তখন এন্ট্রপির চেঞ্জটা তো ডেল্টা সিস্টেম ইকুয়াল টু এন সিবি বার এল এন টি টু বাই টি ওয়ান প্লাস এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান হয়। এবার এইখানে যদি আমি এটা বসিয়ে দিই তাহলে এটা এদিকে চলে এলো, এদিকে চলে এলো, অটোমেটিক্যালি এটা জিরো হয়ে গেল। তার মানে কি দাঁড়াচ্ছে, ফর অ্যাডায়াবেটিক এক্সপানশন ভলিউম ইনক্রিজেস বাট টেম্পারেচার ডিক্রিজেস। অন দ্য আদার হ্যান্ড ফর অ্যাডায়াবেটিক কম্প্রেশন ভলিউম ডিক্রিজেস বাট টেম্পারেচার ইনক্রিজেস। In adiabatic reversible process, change in entropy due to change in volume is exactly the same but opposite in sign to the change in entropy due to change in temperature, যেটা আমি আগে বারবার করে উল্লেখ করলাম। তার মানে আবার বলছি যে অ্যাডায়াবেটিক রিভার্সেবল এক্সপানশন যখন হচ্ছে তখন ভলিউম বাড়ার জন্য এন্ট্রপি যতটা বাড়ে, টেম্পারেচার কমার জন্য এন্ট্রপি ঠিক ততটাই কমে যাবে। আর অ্যাডায়াবেটিক রিভার্সেবল কম্প্রেশন যখন হবে তখন ভলিউম কমবে, টেম্পারেচার বাড়বে। ভলিউম কমার জন্য এন্ট্রপি যতটা কমবে, টেম্পারেচার বাড়ার জন্য এন্ট্রপি ঠিক ততটা বেড়ে গিয়ে ওটাকে কম্পেনসেট করে দেবে এবং ওভারঅল এন্ট্রপির চেঞ্জটা কিন্তু জিরো বেরোবে। আর সারাউন্ডিং এন্ট্রপি চেঞ্জ খুব ইজি ব্যাপার, ডেল্টা সারাউন্ডিং হচ্ছে কিউ সারাউন্ডিং বাই টি সারাউন্ডিং ইকুয়াল টু মাইনাস কিউ সিস্টেম বাই টি সারাউন্ডিং। আবার যদি সিস্টেম এবং সারাউন্ডিং করসপন্ডিং থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে টি সারাউন্ডিংটা আমি চাইলে টি সিস্টেম লিখতে পারবো। যাই হোক না কেন, যেহেতু অ্যাডায়াবেটিক প্রসেস কিউ সিস্টেমটা জিরো, যেহেতু ডেল্টা সারাউন্ডিংটা জিরো হয়ে গেল। তাহলে এবার টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি বা ইউনিভার্সের যে এন্ট্রপিক চেঞ্জ সেটা ডেল্টা সিস্টেম বা ডেল্টা সারাউন্ডিং, এটাও জিরো এটাও জিরো, তার ওভারঅল জিনিসটা জিরো হয়ে গেল। তার মানে অ্যাডায়াবেটিক রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ডেল্টা সিস্টেম, ডেল্টা সারাউন্ডিং, ডেল্টা টোটাল সবগুলি আলাদা আলাদা করে জিরো। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার অফ এ অ্যাডায়াবেটিক রিভার্সেবল প্রসেস। এই জন্য অ্যাডায়াবেটিক রিভার্সেবল প্রসেস একটা আইসেন্ট্রপিক প্রসেস বলা হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবারে আমি এই অ্যাডায়াবেটিক রিভার্সেবল প্রসেসের বদলে যদি আমি অ্যাডায়াবেটিক ইরিভার্সেবল প্রসেস করি তখন কি হবে?
দেখো অ্যাডায়াবেটিক প্রসেস মানেই কিন্তু কিউটা জিরো, কিন্তু কিউ জিরো মানেই হচ্ছে সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ কিউ বাই টি করে আমি জিরো করে দিতে পারবো না। যদি রিভার্সেবল প্রসেস হতো তাহলে কিউ রিভার্সেবল বাই টি আমার এন্ট্রপি চেঞ্জ রিপ্রেজেন্ট করে, কিন্তু যেহেতু ইরিভার্সেবল প্রসেস কিউ ইরিভার্সেবল বাই টি এইটা দিয়ে কিন্তু আমি এন্ট্রপি চেঞ্জ অফ দ্য সিস্টেম সেটা পাবো না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাকে কি করে পেতে হবে? আমাদের ওই যে এন্ট্রপিটা এজ এ ফাংশন অফ টেম্পারেচার ভলিউম যেভাবে লেখা ছিল, যদি আমি ইনিশিয়ালি টেম্পারেচার টি1 ভলিউম ভি1 ফাইনালি টেম্পারেচার টি2 প্রাইম এবং ভলিউম ভি2 হয়, তাহলে সিস্টেমের এন্ট্রপি চেঞ্জটা হবে এনসিবি বাই এলএন টি2 প্রাইম বাই টি1 প্লাস এনআর এলএন টি2 বাই ভি1। আচ্ছা, আমি ইউজুয়ালি টি2 বদলে টি2 প্রাইম কেন লিখলাম? কারণ এখন আমি কম্পেয়ার করতে চাইছি। কম্পেয়ার করতে চাইছি মানে হচ্ছে যে আমি যেটা দেখেছিলাম যে অ্যাডায়াবেটিক রিভার্সেবল প্রসেস যদি হয় তাহলে এই রিলেশনটা ভ্যালিড ছিল, বা আমি যেটা পেয়েছিলাম যে ভলিউম চেঞ্জের জন্য এন্ট্রপি চেঞ্জ আর টেম্পারেচারের জন্য এন্ট্রপি চেঞ্জ তারা সমান বাট অপোজিট ইন সাইন হচ্ছিল। হ্যাঁ, কিন্তু অ্যাডাবেটিক ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে কিন্তু ওটা আর সত্যি থাকছে না। আমি কি করে দেখছি? কারণ আমি যেটা জানি সেটা হচ্ছে এই যে স্টার্টিং ফ্রম সেম ইনিশিয়াল স্টেট if final volume be the same, final temperature in the adiabatic reversible process is always less than that of the adiabatic irreversible process. এইটা আমরা অ্যাডায়াবেটিক চেঞ্জেস অফ স্টেটস লেকচার 8-এ খুব ভালো করে বুঝিয়েছি যে স্টার্টিং ফ্রম সেম ইনিশিয়াল স্টেট ইফ ফাইনাল ভলিউম বি দ্য সেম দেন ফাইনাল টেম্পারেচার ইন অ্যাডায়াবেটিক রিভার্সেবল প্রসেস ইজ লেস দ্যান দ্য অ্যাডায়াবেটিক ইরিভার্সেবল প্রসেস, অর্থাৎ টি2 প্রাইমটা গ্রেটার দ্যান টি2। তাহলে এনসিবি বার এলএন টি2 প্রাইম বাই টি1 মাস্ট বি গ্রেটার দ্যান এনসিবি বার এলএন টি2 বাই টি1। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে অ্যাডাবেট ইরিভার্সেবল প্রসেসের জন্য যে এন্ট্রপি চেঞ্জটা এনসিবি বাই এলএন টি2 প্রাইম বাই টি1 প্লাস এনআর এলএন ভি2 বাই ভি1, এবার এইটাকে যদি আমি এটা দিয়ে রিপ্লেস করে দিই তাহলে সার্টেনলি হচ্ছে এনসিবি বাই এলএন টি2 বাই টি1 প্লাস এনআর এলএন ভি2 বাই ভি1। এটা বেসিক্যালি যে রিভার্সেবল এক্সপানশনের জন্য বা রিভার্সেবল প্রসেসের জন্য এন্ট্রপি চেঞ্জ, এটা ইরিভার্সেবল প্রসেসের জন্য এন্ট্রপি চেঞ্জ, এইটা তো আমি অলরেডি জিরো বলেছিলাম, তার মানে সার্টেনলি কি এই জিনিসটা, অর্থাৎ অ্যাডাবেট ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে সিস্টেম এন্ট্রপি চেঞ্জটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান জিরো। তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা মনে রাখতে হবে যে অ্যাডাবেটিক রিভার্সেবল প্রসেস আইসেন্ট্রপিক, কিন্তু অ্যাডাবেটিক ইরিভার্সেবল প্রসেস আইসেন্ট্রপিক নয়, তার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এন্ট্রপিটা গ্রেটার দেন জিরো হয়। কিন্তু সারাউন্ডিং এর জন্য যখন আমি এন্ট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করবো, সারাউন্ডিং এ তো সবসময় হিট চেঞ্জটাকে আমি রিভার্সেবলি হচ্ছে ধরে নেবো, ডেল্টা সারাউন্ডিং যেটা বেসিক্যালি কিউ সারাউন্ডিং বাই টি সারাউন্ডিং, যেটা বেসিক্যালি মাইনাস কিউ সিস্টেম বাই টি সারাউন্ডিং হুইচ উইল বি অ্যাকচুয়ালি জিরো। তাহলে ইউনিভার্স বা টোটাল যে এন্ট্রপিক চেঞ্জটা সেটা হচ্ছে ডেল্টা সিস্টেম প্লাস ডেল্টা সারাউন্ডিং, এটা অ্যাকচুয়ালি গ্রেটার দেন জিরো হয়ে গেল, কারণ এইটা গ্রেটার দেন জিরো, এইটা জিরো, ওভারঅল জিনিসটা গ্রেটার দেন জিরো হয়ে যাচ্ছে। তার মানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাডায়াবেটিক ইরিভার্সেবল প্রসেস সেটা কিন্তু আইসেন্ট্রপিক নয়, লাইক অ্যাডায়াবেটিক রিভার্সেবল প্রসেস। ঠিক আছে, তাহলে পরিষ্কার ব্যাপারটা। তাহলে আমরা কি করলাম না, ওই যে পার্টিকুলারলি আইডিয়াল গ্যাসটাকে এক্সাম্পল হিসেবে ধরে আমরা আইসোথার্মাল রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জ ক্যালকুলেট করলাম সিস্টেম সারাউন্ডিং এবং ইউনিভার্সে। আইসোথার্মাল ফ্রি এক্সপানশনের ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জ ক্যালকুলেট করলাম সিস্টেম সারাউন্ডিং এবং ইউনিভার্সে। অ্যাডায়াবেটিক রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জ ক্যালকুলেট করলাম ফর দ্য সিস্টেম সারাউন্ডিং অ্যান্ড ইউনিভার্স। আর অ্যাডায়াবেটিক ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জ ক্যালকুলেট করলাম ফর দ্য সিস্টেম সারাউন্ডিং অ্যান্ড ইউনিভার্স। ঠিক আছে জিনিসটা? এবং যেটা দেখতে পেয়েছি যে রিভার্সেবল প্রসেসগুলোর ক্ষেত্রে ডেল্টা এস টোটাল বা ডেল্টা এস ইউনিভার্স বেসিক্যালি জিরো হিসেবে অ্যাপিয়ার করছে, আর ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে সেটা গ্রেটার দেন জিরো হয়ে যাচ্ছে, হুইচ ওয়ার অ্যাকচুয়ালি এক্সপেক্টেড ফ্রম দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। আমরা আর দু তিনটে প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জ কেমন করে ক্যালকুলেট করতে হয় সেটাকে একটু সামারাইজ করবো। আজকে পুরো জিনিসটা আমাদের কমপ্লিট করা হবে না, পরের দিন এই যে বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জ সেটাকে অনেক নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে আমরা আরো বেশ কিছু কিছু এক্সাম্পল দেখাবো। তবু আর দু তিনটে জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে যখন নর্মাল ফেজ ট্রানজিশন ঘটে, যেমন লেটসে বরফ থেকে জল হচ্ছে 1 অ্যাটমসফিয়ার 273 কেলভিন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, বা জল থেকে জলীয় বাষ্প হচ্ছে 1 অ্যাটমসফিয়ার প্রেসার 373 কেলভিন বা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে এই প্রসেসগুলো কিন্তু সব রিভার্সেবল প্রসেস। তাহলে যেহেতু রিভার্সেবল প্রসেস, সেই জন্য ডেল্টা এস বাই ডেফিনেশন কিউ রিভার্সেবল বাই টি। তাহলে এই প্রসেসগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি রিভার্সেবল হিট চেঞ্জটা, যেহেতু এই প্রসেসগুলো সব কনস্ট্যান্ট প্রেসার কন্ডিশনে ঘটছে, এটা কনস্ট্যান্ট প্রেসার কন্ডিশনে হিট চেঞ্জ হচ্ছে এনথালপি চেঞ্জের সঙ্গে সমান, এবং প্রসেসটা কিন্তু রিভার্সেবল হয়ে যাচ্ছে। কিউ রিভার্সেবল আমি জাস্ট লিখতে পারি ডেল্টা এইচ ট্রানজিশন বা লেটেন্ট হিট আর কি, তার সঙ্গে সমান। মানে ডেল্টা এস থেকে লিখতে পারি ডেল্টা এইচ ট্রানজিশন বাই টি ট্রানজিশন। যেমন এই পার্টিকুলার কেসে যেহেতু এটা হচ্ছে আমার ফিউশন প্রসেস, সেই জন্য এই বরফ থেকে জল করতে গেলে আমার যে লেটেন্ট হিট সেটা ডেল্টা এইচ বার ফিউশন, কিন্তু মোলার লেটেন্ট হিট আমি বলি, যে মোলার লেটেন্ট হিট
তাকে ফিউশন টেম্পারেচারে ভাগ করলে আমি মোলার এনট্রপি অফ ফিউশনটাকে পেয়ে যাবো। ঠিক একই রকমভাবে এই প্রসেসটাকে, এটা বেসিক্যালি ভেপোরাইজেশন প্রসেস, তাহলে ভেপোরাইজেশন ইঞ্জিনে যে মোলার লেটেন্ট হিট তাকে আমি বয়লিং পয়েন্ট দিয়ে ভাগ করলে আমি জাস্ট এনট্রপি চেঞ্জ ফর দ্য ভেপোরাইজেশন প্রসেস সেটাকে পেয়ে যাচ্ছি। তাহলে খেয়াল রাখতে হবে যে যখন এরকম নর্মাল ফেজ ট্রানজিশন ঘটবে তখন কিন্তু আমি জাস্ট ওই যে লেটেন্ট হিট যেটা বা এনথালপি চেঞ্জ ফর দ্য প্রসেস সেইটাকে আমি করসপন্ডিং যে ট্রানজিশন টেম্পারেচার দিয়ে ভাগ করলেই কিন্তু এনট্রপি চেঞ্জটাকে পেয়ে যাব। আর আমরা পরের দিন দেখাবো যে এইটা কিন্তু এই নর্মাল ফেজ ট্রানজিশনের জন্য, কিন্তু যদি এরকম হতো যে H2 সলিড 1 অ্যাটমসফিয়ার 263 কেলভিন বা -10 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল, সেখান থেকে H2 লিকুইড হলো আবার সেই -10 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন কিন্তু এটা ইকুইলিব্রিয়াম প্রসেস নয়, যেটা একটা ইরিভার্সিবল প্রসেস। তার ক্ষেত্রে কিন্তু এনট্রপি চেঞ্জটা অন্যরকম ভাবে ক্যালকুলেট করতে হবে। পরের দিন আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেমের থ্রু দিয়ে সেটাকে দেখাবো যেটা কিভাবে করতে হয়। ওই -10 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে -10 ডিগ্রি সেন্টিগ্রেড জলে যেতে গেলে -10 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফকে প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে নিয়ে আসতে হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ফেজ ট্রানজিশনটাকে ঘটিয়ে দিতে হবে, করে 0 ডিগ্রি সেন্টিগ্রেড জল পেতে হবে, সেই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল থেকে আবার এই -10 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে আমাকে পৌঁছাতে হবে। এবার তিনটে স্টেপে ভেঙে নিয়ে আমাকে এনট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করতে হয়। এটা আমি নিউমেরিক্যাল প্রবলেম করার সময় দেখাবো যে কি অ্যাকচুয়ালি করতে হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমাদের আগে আমরা কিছুটা পড়েছি, হ্যাঁ, সেটা আমাদের পরে আবার পড়তে হবে, বেসিক্যালি কেমিক্যাল পোটেনশিয়াল বা গিবস ফেনে যে জিনিসগুলোকে ইন্ট্রোডিউস হয়ে যাওয়ার পরে যদি মানে কতগুলো আইডিয়াল গ্যাস মিক্সিং হয় অথবা কতগুলো একটা সলিউশনের ক্ষেত্রে আইডিয়াল সলিউশন আইডিয়ালি তৈরি হয়, মানে আইডিয়াল সলিউশন যদিও একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, ইউজুয়ালি হয় না, কিন্তু আমি যদি ধরে নিই একটা আইডিয়াল সলিউশন তৈরি হয়েছে বা আইডিয়াল গ্যাস মিক্সিং হয়েছে, তার ক্ষেত্রে দেখা যায় যে এনট্রপিটা অলওয়েজ বেড়ে যায়। এবং এই এনট্রপি যে বেড়ে যায় সেই এনট্রপি মিক্সিংটাকে আমি এই ফর্মুলা দিয়ে লিখতে পারবো -nr সামেশন ওভার i xi ln xi, যেখানে nটা হচ্ছে টোটাল নাম্বার অফ মোলস আর xi-টা হচ্ছে i এর যে কম্পোনেন্ট তার করসপন্ডিং মোল ফ্র্যাকশনটা। যেমন অ্যাজ ফর এক্সাম্পল একটা বাইনারি সলিউশন যদি আমি কনসিডার করি, অর্থাৎ দুটো কম্পোনেন্ট যেখানে আছে, বা একটা দুটো আইডিয়াল গ্যাসের মিক্সার যদি আমি কনসিডার করি, তাহলে প্রথমটার মোল ফ্র্যাকশন যদি x1 হয়, সেকেন্ডটার মোল ফ্র্যাকশন যদি x2 হয়, যেখানে x1 + x2 = 1, সেখানে ডেল্টা মিক্সিংটা হবে -nr x1 ln x1 + x2 ln x2। আচ্ছা, এবার এখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই যে যেহেতু মোল ফ্র্যাকশন বাই ডেফিনেশন 0 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ একটা ফ্র্যাকশন, তাহলে ln x1 বা ln x তারা সব নেগেটিভ হবে। তাহলে এইগুলো যদি নেগেটিভ হয়, আগে অলরেডি একটা নেগেটিভ সাইন ছিল বলে ওভারঅল জিনিসটা পজিটিভ হয়ে যাবে, তখন ডেল্টা এস মিক্সিংটা অ্যাকচুয়ালি গ্রেটার দেন 0 হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমাকে অনেক নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে ট্রাউটনস রুল, এটাও অনেক ক্ষেত্রে ব্যবহার করতে হতে পারে। সেটা হচ্ছে এটা বেসিক্যালি আমার এই মোলার এনট্রপি অফ ভেপোরাইজেশন সেই সম্বন্ধে কমেন্ট করে। সেটা আমরা আমাদের বইয়ে খুব ডিটেল লিখেছি, এখানে যে শুধু স্টেটমেন্টটাকে বলছি যে স্ট্যান্ডার্ড মোলার এনট্রপি ভেপোরাইজেশন অফ এ নর্মাল লিকুইড which has no strong interactions like hydrogen bonding and which has a boiling point not less than 150 Kelvin is 10.5 R or 82.297 kilojoule per mole। অর্থাৎ মোলার এনট্রপি ভেপোরাইজেশন ফর মোস্ট অফ দ্য লিকুইড, সেইটার জন্য আমাকে যেই আগের ফর্মুলা ছিল ডেল্টা এইচ ভেপোরাইজেশন বাই টিভি, সেই রকমভাবে সবসময় করার দরকার নেই। এটা এই জল বা এই ধরনের কয়েকটা স্পিসিস বাদ দিলে, যাদের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং আছে বা যাদের বয়লিং পয়েন্ট হচ্ছে 150 কেলভিনের থেকে হচ্ছে কম, হ্যাঁ, সেইগুলোকে বাদ দিলে, হ্যাঁ, আমরা এটা মানে 150 কেলভিনের থেকে আর কি কম, মানে যেটা বলছে জলের ক্ষেত্রে এটা হবে না, কারণ তার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং আছে আর কি। আর যাদের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং থাকে তাদের ক্ষেত্রে সার্টেনলি আমার বয়লিং পয়েন্টটা অনেকটা বেশি হবে আর কি। যাকে যেটা বলা হচ্ছে যে স্ট্যান্ডার্ড মোলার এনট্রপি ভেপোরাইজেশন অফ এ নর্মাল লিকুইড which has no strong interaction like hydrogen bonding and which has boiling point not less than 150 Kelvin is 10.5 R। এটাকে আমি আর এর ভ্যালুটা যদি বসিয়ে দিই 8.314 দিয়ে, তাহলে 87.297 কিলোজুল পার মোল হবে। এইটা আমাকে অনেক জায়গায় কিন্তু ব্যবহার করতে হতে পারে। ঠিক আছে, তাহলে আজকে আমি বেসিক্যালি এইটুকু বললাম, কারণ লেকচারটা অনেকটা লেন্দি হয়ে যাবে। এই সিমিলার টাইপের আরো বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে এনট্রপি চেঞ্জ এবং সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আরো অনেক ইম্পর্টেন্ট ফিচার আছে, সেটা নিয়ে আমি পরের দিন আসবো। তার আগে আমি যতটুকু পড়ালাম তার উপরে বেশ করে আমি বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম দিচ্ছি, এবং এই প্রত্যেকটা নিউমেরিক্যাল প্রবলেম খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। মানে এই প্রবলেমগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রবলেমগুলি পড়ে। আমি ছাত্রদেরকে বলছি এই প্রবলেমগুলোকে নিজে নিজে কষো, এখানে উত্তর দেওয়া আছে, সেই উত্তরগুলো তোমরা জাস্ট দেখবে, চেক করবে যে তোমাদের উত্তরটা মিলছে কিনা। এই প্রবলেমগুলো কিন্তু করতে হবে। আমি আমাদের এই ভিডিও লেকচারে আমরা এই নিউমেরিক্যাল প্রবলেম সলভ করাটাকে শেখাচ্ছি না,
আমি যেটা বলবো আমাদের এই যে থার্ড ভলিউম যেটা যেটা ওই মানে ফিজিক্যাল কেমিস্ট্রি কনসেপ্টস মডেল আমাদের লেখা বইকে থার্ড ভলিউমে এই সমস্ত প্রবলেমগুলো সলিউশন কোষে দেওয়া আছে। হুম, তাহলে সেই বইটা যদি অ্যাভেলেবেল হয়, হ্যাঁ বইটা যদি তোমাদের কাছে থাকে তাহলে এই বই থেকে এই উত্তরগুলো তোমরা মিলিয়ে নিতে পারো। আমরা আমাদের এই আরো দুটো ক্লাস হয়ে যাওয়ার পরে যখন সেকেন্ড ল থার্মোডাইনামিক্স রিলেটেড পার্টটা শেষ হয়ে যাবে, তারপরে এই নিউমেরিক্যাল প্রবলেমগুলোকে নিয়ে আমি কিছু রেমিডিয়াল ক্লাস করব বা কিছু ডাউট ক্লিয়ারিং ক্লাস করব। সেখানে যদি এই প্রবলেমগুলো কারো কিছু আটকায় তোমরা বলতে পারো, সেখানে আমরা এটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি প্রত্যেক দিনের প্রবলেম প্রত্যেক দিন সলভ করে দিচ্ছি না, বা প্রবলেমগুলোকে সলভ মানে ইন্টেনশনালি করে দিচ্ছি না, কারণ তাতে একটু স্পুন ফিডিং হয়ে যাবে। প্রবলেম সবসময় নিজে করতে হয়। তুমি যদি আমার থিওরিটিক্যাল পার্ট বা আলোচনাটা পরিষ্কারভাবে বুঝতে পারো, তাহলে এক্সপেক্টেড তুমি প্রবলেমগুলো করতে পারবে। এবং তোমাদেরকে আমি অনুরোধ করছি প্রবলেমগুলো তোমরা নিজে নিজে করো, মানে জাস্ট কোথাও করে দেওয়া আছে সেটা খোঁজার চেষ্টা করো না, বা কোন একটা মানে আমার কাছ থেকে বুঝে নিয়ে কোনো একজন মাস্টারমশাইয়ের কাছ থেকে এই প্রবলেমগুলোকে কষিয়ে নিও না, নিজে নিজে করো। তোমার 10টা প্রবলেম কষে দেওয়া আছে সেটা দেখার বদলে তুমি যদি একটা প্রবলেম নিজে কষতে পারো, সেটা মাচ মোর এফেক্টিভ হবে। ঠিক আছে, তাহলে এখানে 4টে এবং এখানে 3টে, এই 7টা প্রবলেম তোমাদের আজকের হোমওয়ার্ক হিসেবে রইল, সেগুলো তোমরা করবে। এছাড়া আমরা ওই যে এন্ট্রপিটা অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার ভলিউম বা এন্ট্রপি চেঞ্জ অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার, জাস্ট আইডিয়াল গ্যাস বা ভ্যান ডার গ্যাস বাদ দিয়ে অন্যান্য গ্যাসের ক্ষেত্রে যেভাবে তোমাকে ক্যালকুলেট করতে বলেছিলাম সেটাও করবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই রাখছি। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম? ইন দিস লেকচার উই হ্যাভ ক্যালকুলেটেড change of entropy in various processes and pointed out that the results are consistent with the second law of thermodynamics. সেকেন্ড ক্লাসে আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে আরো যে সমস্ত ইম্পর্টেন্ট ফিচার্স গুলো আছে, মানে এন্ট্রপি চেঞ্জ আমরা আরো বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে কেমন করে ক্যালকুলেট করতে পারে সেগুলো একটু দেখা। আর যে জিনিসটাকে আরো 2-3টে ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখা, সেটা হচ্ছে যে এন্ট্রপি যে মেজার অফ মাইক্রোস্কোপিক ডিসঅর্ডার, সেইটা একটু বুঝতে হবে ফ্রম দ্য স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেটা একটা বোঝার দরকার আছে। আরেকটা যে জিনিস বোঝার দরকার আছে সেটা সাডেনলি দেখবে যে পরীক্ষায় খুব পড়ে যে কার্নো সাইকেল বা ওই টাইপের যে রিভার্সেবল সাইকেলগুলোর পিভি ডায়াগ্রাম আমরা এঁকেছিলাম, এখন হচ্ছে টিএস ডায়াগ্রাম বা ইউএস ডায়াগ্রাম বা এইচএস ডায়াগ্রাম, এই রকমের ডায়াগ্রামগুলো খুব পপুলার। এবং টিএস ডায়াগ্রামে যেমন পিভি ডায়াগ্রাম দিয়ে এরিয়া এনক্লোজ তোমার নেটওয়ার্ক রিপ্রেজেন্ট করে, বা দুটো এরিয়া রেশিও দিয়ে তুমি এফিসিয়েন্সিটাকে দেখাতে পারো। আমরা টিএস ডায়াগ্রামের ক্ষেত্রেও দেখাবো যে এরিয়া এনক্লোজ অ্যাকচুয়ালি ওয়ার্ক রিপ্রেজেন্ট করছে, বা টিএস ডায়াগ্রামে দুটো এরিয়া রেশিও হিসেবে এফিসিয়েন্সিটাকে ক্যালকুলেট করা যাচ্ছে। সেই সংক্রান্ত আলোচনাগুলো আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ।